আজই নতুন বাড়িতে উঠেছে নিধিরা। ফলস্বরূপ বাড়িতে সবজি, মাছ, মাংস কোনো কিছুই নেই। সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় অনেক কিছু এখনো নেই। তাই জুবেদা রাতে রান্না করে যারার হাতে পাঠিয়ে দিয়েছেন। অবশ্য পাঠিয়ে না দিলেও সমস্যা হতো না, কেননা যারা এসে দেখলো আবিদ ওর অনেক আগেই খাবার নিয়ে এসেছে। যদিও ছেলেটা নিজে রান্না করে আনেনি, হোটেল থেকে কিনে এনেছে, তবু তো এনেছে। রাতের খাওয়া দাওয়া ওরা চারজন মিলেই সারলো। খাওয়া দাওয়া শেষে টুকটাক গল্প গুজব করলো। মূলত হাসি ঠাট্টা করার চেষ্টা করলো যেন গহনের মনটা ভালো থাকে, শরীর খারাপ অনুভূতি না হয়। এসব করতে করতে ঘড়ি কাটা গিয়ে রাত 10টায় ঠেকলো। যারা আবিদ দুজনই তখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাত অনেক হয়ে যাওয়ায় আবিদ নিজ থেকেই যারাকে প্রস্তাব দিয়ে বলল, যারা চলুন আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। যারা বিলম্ব না করে আবিদের প্রস্তাবটা নাকচ করে দিয়ে বলল, ধন্যবাদ, তবে প্রয়োজন নেই, আমি একা চলাফেরা করতে পারি, অভ্যাস আছে আমার। আবিদ হার মানল না, ঠোঁটে আলতো হাসি ফুরিয়ে তুলে বলল, আরে সে অভ্যাস আছে ভালো কথা, তাই বলে আমি তো আর আপনাকে একা ছাড়তে পারি না, আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? যারা কপাল কুঁচকে আবিদের দিকে তাকিয়ে বলল, আপনার কিসের দায়িত্ব? আবিদ প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু ঠোঁট কামড়ে হাসলো। যারা ভীষণ বিরক্ত হলো আবিদের এমন হাসিতে, কেননা অকারণে হাসি যারার একদমই অপছন্দ। ফলস্বরূপ বিরক্ত হয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। কিছুক্ষণ আপন মনে আবিদ কিসব যেন ভেবে একটু পর আবারও যারাকে উদ্দেশ্য করে বলল, চলুন যারা, নামিয়ে দিয়ে আসি আপনাকে। যারা এবারে খানিকটা রাগী গলায় বলল, বললাম তো প্রয়োজন নেই, আমি একা চলে যেতে পারবো, দয়া করে সবসময় আমার পিছু করবেন না, আমার ভালো লাগে না। এক নাগারে কথাগুলো বলে থামলো যারা। আবিদকে কথাগুলো বলা শেষে গহনা নিধিকে উদ্দেশ্য করে বলল, তোমরা থাকো, আমি আসছি, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানিও, সকালে আমি খাবার নিয়ে আসবো, কেমন? কথাটা বলে যারা উঠে চলে যেতে ধরলে পিছন থেকে গহন ডেকে উঠলে ওর নাম ধরে। যারার পক্ষে গহনের ডাক উপেক্ষা করে চলে যাওয়া সম্ভব না, ফলস্বরূপ থামতেই হলো। আবিদের সাথে যেমন রুষ্ট গলায় কথা বলছিল, গহনের সাথে তার ব্যতিক্রম হলো। বেশ শান্ত গলায় বলল, হ্যাঁ বলো গহন, তুমি গাড়ি নিয়ে এসেছো? না, গাড়ি নিয়ে আসেনি আজ। তাহলে এত রাতে একা একা যাবে কি করে? তোমার বাড়ি তো অনেক দূর। যারা গহনকে আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না, আমি চলে যাব কোনো রকম ভাবে। আমাকে কি ছোট বাচ্চা মনে হয় নাকি? আমি একা চলাফেরা করতে পারি গহন, বিদেশে আমি একাই চলাফেরা করেছি, সে যত রাতেই হোক না কেন। হ্যাঁ, সে তুমি একা চলাফেরা করতে পারো, করেছ, কিন্তু তুমি আমাদের দেশে একা চলাফেরা করনি। এখানকার পরিস্থিতি একটু অন্যরকম। এত রাতে একটা মেয়ের একা চলাফেরা করা নিরাপদ না। আবির তো বলছে তোমাকে নামিয়ে দিয়ে আসবে, ওর সাথে চলে যাও। যারা গহনের কথা তীব্র আপত্তি জানে শান্ত গলায় বলল, না গহন, প্লিজ তুমি আমাকে ওনার সাথে যেতে বলো না। ওনার সাথে আমি গেলে পুরোটা রাস্তা কথা বলতে বলতে আমার মাথা খেয়ে ফেলবে। অতিরিক্ত কথা বলে এই ছেলেটা, আমার ভালো লাগে না। গহন কিছু বলে ওঠার আগে আবির তড়িঘড়ি করে বলে উঠো, আচ্ছা ঠিক আছে, আমি একটা কথাও বলবো না, প্রমিস করছি, মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবো না, তবুও চলুন। যারা তবুও আপত্তি জানিয়ে বলো, না আমি যাবো না আপনার সাথে, আমি একা চলে যেতে পারবো। আর যদি না যেতে পারছি তাহলে কল করে আম্মুকে বলবো যেন গাড়ি নিয়ে এগিয়ে আসে। আরো বেশ কিছুক্ষণ এই নিয়ে যারা আর আবিদের মাঝে তর্কাতর্কি চললো। এক পর্যায়ে ও জোরাজোরিতে যারা বাধ্যই হলো আবিদের প্রস্তাবে রাজি হতে, কেননা ভাবলো আজ খোলাখুলি ভাবে কিছু কথা বলা দরকার আবিদের সাথে। রাতে রাস্তা হয় কোনো যানজট নেই, গাড়ির ভিড়ভাট্টাও নেই, খুবই কম। বাড়ি পৌঁছানোর আগে একটা ফাঁকা জায়গায় রাস্তার ধারে যারা আবিদকে গাড়িটা থামাতে বলো, কোনো রকম কোনো প্রশ্ন না করে আবিদ সঙ্গে সঙ্গে গাড়িটা থামালো। যারা একটা লম্বা শ্বাস টেনে ধীর গলায় বলল, গাড়ি থেকে নামুন। কেন? কিছু কথা আছে আপনার সাথে, নামুন। কথাটা বলে যারা নিজের সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে গেল। আবিদও কোনো রকম কোনো প্রশ্ন না করে গাড়ি থেকে নেমে এলো। পরিবেশটা বেশ নির্জন, আশেপাশে না কোনো বস্তি আছে, না কোনো দোকানপাট আছে। মাঝে মাঝে শুধু কয়েকটা গাড়ি ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আবিদ দুহাত বকে গুজে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। আবিদ বোধহয় একটু একটু আন্দাজ করতে পারছে যে যারা ওকে কি বলতে পারে, তবে আকবরে কিছু বলল না। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর যখন যারা কিছু বলল না, তখন বাধ্য হয়ে আবিদই বলে উঠো, কি যেন বলবেন বলছিলেন, নিঃসংকোচ বলতে পারেন, আমি কিছু মনে করব না। যারা মাথা তুলে তাকালো আবিদের দিকে, মনে মনে নিজেকে একটু শক্ত করলো। তারপরে বেশ গম্ভীর গলায় বলল, সবকিছু জানার পরেও কেন আমার পিছনে পড়ে আছেন? যেখানে আপনি জানেন আমার মনে অন্য একজন আছে, সেখানে কেন আমার মনের নিজের জন্য জায়গা তৈরি করার চেষ্টা করছেন? এটা কি আদৌ সম্ভব আপনিই বলুন? আবিদ স্মিত হেসে বলল, মানুষ চাইলে সবই করতে পারে, আমি পারি না। তার কারণ আপনি কখনো চেষ্টাই করেননি, একবার চেষ্টা তো করে দেখুন, নিশ্চয়ই পারবে। যারা একটা শুকনো ঢুক গেল বলো, আমি চেষ্টা করতে চাই না, সব স্মৃতি ভোলা যায় না আবিদ, সব মানুষকে ভোলা যায় না। আবিদ বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলো, তো কে বলতে বলেছে আপনাকে? পুরনোকে বলতে চান না, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে নতুনকে জায়গা দিতে পারবেন না। আমি জায়গা দিতে চাই না, কিন্তু আমি জায়গা পেতে চাই, আমি নিজের জন্য জায়গা তৈরি করতে চাই আপনার মনে। যারা আমি আপনার জন্য আপনার মনের মতো হয়ে উঠতে চাই।
ঠিক যেমনটা আপনি পছন্দ করেন আমি তেমন হয়ে উঠতে চাই। খুব বেশি কিছু চাইনি আমি আপনার থেকে যারা। আমি শুধু আপনার জীবনে নিজের জন্য একটু জায়গা চেয়েছি। কখনো আপনার কাছে দাবিও রাখিনি যে আমাকে ভালোবাসুন। ভালো না হয় আমি বাসলাম। আপনি শুধু একটু জায়গা দিন আমায়। যারা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন পাগলামি করছেন? নিজের ভালো বোঝার চেষ্টা করুন। আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাবেন। এ পর্যায়ে আবেদ খানিকটা বিরক্তকর গলায় বলল, এসব বাজে কথা বাদ দিন। আপনার থেকে ভালো পাবো কি খারাপ পাবো সেই কথা আমি যেতে চাই না। না আপনার থেকে শুনতে চাইছি। আমার একটাই কথা, আমি আপনাকে চাই। যারা ধীরে ধীরে রাগ বাড়ছে। ভীষণ রাগ হচ্ছে আবিদের উপর। কেন এই ছেলেরা নিঃস্বার্থভাবে ওকে ভালোবাসবে? কেন কোনো কিছু দাবি না রেখে ওকে ভালোবাসে? যারা জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে আবার আবিদকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা একটা কথা বলুন তো, আপনি আমার সম্বন্ধে কি জানেন? কতটুকু জানেন যে আমাকে ভালোবাসতেন? আবিদ বেশ গা ছাড়া ভঙ্গিতে বলল, প্রয়োজন নেই অতিরিক্ত কোনো কিছু জানার। যতটুকু জানার ছিল ততটুকু জেনে নিয়েছি। বাকিটা না হয় বিয়ের পরে জানবো। যারা অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, বিয়েই কেন করতে চান আমাকে? আমাকে ভালোবাসার কারণটা বলুন। আবিদ আলতো হাসল। কয়েক কদম যারার দিকে এগিয়ে এসে দু হাত পকেটে গুজে দাঁড়িয়ে আলতো হেসে বলল, জানেন তো যারা, আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানেন। এমনকি যাকে আপনি ভালোবাসেন তার ভালোর জন্য নিজের স্বার্থকে বিসর্জন দিতে আপনি দুবার ভাবেন না। নিজের সুখকে বিসর্জন দিতে আপনি দুবার ভাবেন না। এমন একটা মানুষকে কে না চায় বলতে পারেন? আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানেন, তাই আমি আপনাকে চাই। আপনার নিঃস্বার্থ ভালোবাসা শুধুমাত্র গ্রহণের জন্য ছিল। আপনার জন্য থাকবে না, কারোর জন্যই থাকবে না। আমার সবটুকু ভালোবাসা শুধু গ্রহণের জন্যই ছিল আবিদ। আর আমার সবটুকু ভালোবাসা আপনার জন্য। এ পর্যায়ে যারা ভীষণ বিরক্ত হলো। রাগে খানিকটা চিৎকার করে উঠে বলল, মাথা খারাপ হয়ে গেছে আপনার? কেন বুঝতে পারছেন না যে আমার কাছে আপনাকে দেয়ার মতন বিন্দু পরিমাণ ভালোবাসা অবশিষ্ট নেই? এক জীবনে কয়জনকে ভালোবাসা যায়? কয়জনকে ভালোবেসেছি আমি। আর নতুন করে কাউকে ভালোবাসা সম্ভব না। এখন যদি আমি আপনার জীবনে যাই, আপনাকে ঠকানো হবে আবিদ। আমি কখনো হয়তো মন থেকে আপনাকে ভালোবাসতে পারবো না। আমার মন থেকে গণকে বের করতে পারবো না। আমি চাই না আপনাকে ঠকাতে। আপনি খুব ভালো একজন মানুষ, সেটা আমি বুঝি। সেই সাথে আপনি আমাকে হয়তো সত্যি ভালোবাসেন, সেটাও আমি বুঝি। আর সেই জন্য আমি আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ আমার মনে হয় আমি আপনার যোগ্য নই। আমি আপনার জীবনে গেলে আপনি ভালো থাকবেন না। আমি প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ঠকাবো। বোঝার চেষ্টা করুন। আমার হৃদয়টা ভেঙে গেছে আবিদ। এই ভাঙা হৃদয় নিয়ে আমি আপনাকে ভালোবাসবো কি করে বলুন তো? বেশ দুঃসাহসিক একটা কাজ করলো আবিদ। যারাকে ছোঁয়ার সাহস দেখালো। হ্যাঁ, এই সামান্য পদক্ষেপটুকু দুঃসাহসী বলা যায় যারার ক্ষেত্রে। আলতো করে নিজের হাতটা যারার গালে ঠেকালো। আবিদের খানিকটা স্পর্শ পেতি যারা খানিকটা কেঁপে উঠলো। কি করছেন? এটা রাস্তা, হাত সরান। আবিদ মোটো পাত্তা দিল না যারার কথায়। বরং এবার দুহাতের আজলে যারা মুখটা নিয়ে কণ্ঠে তীব্র আকুতি প্রকাশ করে বলল, আমি আপনার ভাঙা হৃদয়টা জোড়া লাগাতে চাই যারা। আমি দেখতে চাই একজন ভাঙা হৃদয়ের মানুষের ভালোবাসা কেমন হয়। ভাবুন তো, একটা মানুষ কাউকে কতটা তীব্রভাবে ভালোবাসলে তার হৃদয়টা ভেঙে যেতে পারে। আমি হয়তো আপনার হৃদয়ের ক্ষত সারাতে পারবো না, তবে নতুন করে সেখানে আর কখনো রক্তক্ষরণও হতে দেব না। আপনার হৃদয় যে কখনো ভেঙেছিল সেটা আপনি ভুলে যাবেন। আপনি একটু চেষ্টা করুন, দেখুন না কি হয়। যারা ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। আবিদের চোখে চোখ পড়তেই কেমন যেন গলে ফেললো সবটা। বিভ্রান্ত হতে দেখা গেল। অস্থির হয়ে উঠল মেয়েটা। তাড়াহুড়ো করে নিজের গাল থেকে আবিদের হাতটা সরে নিয়ে একটু দূরত্বে দাঁড়িয়ে বলল, দেখুন, এসব গল্পই সম্ভব। এসব শুধু কল্পনার রাজ্যে সম্ভব, বাস্তবে সম্ভব না। একসময় গিয়ে আপনি নিজেও ক্লান্ত হয়ে পড়বেন। তখন শুরু হবে আপনার অবহেলা। তাই বলছি, দূরে থাকুন আমার থেকে। এটা আমার আর আপনার দুজনেই জন্যই ভালো। যারা বেশ শক্তভাবে কথাগুলো বলল আবিদকে। তবে আবিদ তো নাছোড়বান্দা। আজকে যখন একটা সুযোগ পেয়েছে যারাকে বোঝানোর, তাহলে না বুঝে ছাড়বে না। দু কদম এগিয়ে গিয়ে দুহাতে যারার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আপনার থেকে এতটা বোকামি আশা করা যায় না যারা। যে আপনাকে ভালোবাসতে পারেনি তার জন্য কেন নিজের জীবনটা নষ্ট করবেন? যে আপনাকে ভালোবাসে তাকে একটা সুযোগ দিন। শুধুমাত্র একটা সুযোগ দিয়ে দেখুন না আমায় যারা। আমি আপনাকে হতাশ করব না। যদি আমি আপনার দেওয়া একটা সুযোগে আপনার মন জয় করতে না পারি, তো আর কখনো আপনাকে বিরক্ত করব না। কিন্তু শুধুমাত্র একটা সুযোগ দিন আমায়। আমাকে আমার ভালোবাসাটা দেখাতে তো দিন। নিষ্পলক দৃষ্টিতে যারা তাকিয়ে রইল আবিদের মুখের দিকে। আসলে কি বলা উচিত বুঝতে পারছে না। মনে মনে নিজেকে জিজ্ঞেস করলো, আবিদকে কি একটা সুযোগ দেওয়া উচিত? আমার কি নিজেকে একটা সুযোগ দেওয়া উচিত? যারা চলে যাওয়ার পর নিধি একটু কাজে হাত দিয়েছিল। ঘুমোতে আর যায়নি, কেননা এখন ঘুম ধরবে না। তাই ভাবলো ঘরদোর পরিষ্কার করবে, গোছাবে। এত বড় বাড়ি গোছানো কি চারটিখানি কথা নাকি? যদিও প্রথম থেকে নিধির একটু ভয় করছিল এই ভেবে যে এত বড় বাড়ি ও কি করে একা সামনে রাখবে। কিন্তু এখন মনে হচ্ছে খুব একটা কঠিন ব্যাপার না। কেননা গহন মোটে অগোছালো মানুষ না, বরং নিধি যা একটু অগোছালো। গহন তো আরো জিনিসপত্র গুছিয়ে রাখে। বাচ্চা কাচ্চাও নেই, ঝামেলা করার মতন কেউ নেই। জায়গার জিনিস জায়গায় ঠিক থেকে যাবে।
আর এমনিতে কাজ তো নিধি নিজের শ্বশুর বাড়িতে আগেও করতো, সে হিসেবে এখানে হয়তো কাজের পরিমাণ কমই হবে। আর তারপরে যদি না হয়, গহনকে বললে ওকে সাহায্য করার জন্য কাউকে ঠিক রেখে দেবে। এসব ভাবতে ভাবতে নিজে কাজে হাত দিল। ব্যাগ ভর্তি জামা কাপড় এনেছে, সেগুলো ভাবলো আগে আলমারিতে তুলে রাখবে। গহন তখন চুপচাপ বিছানা হেলান দিয়ে বসে আছে। কিছুক্ষণ চুপচাপ নিধির কাজকর্ম খেয়াল করলো। এক পর্যায়ে গিয়ে একটু বিরক্তি হলো। একা একা কতক্ষণই বা বসে থাকা যায়। দিদি আবার কাজ করতে করতে বকবকও করছে না। দিদির বকবক না শুনলে তো গহনের আজকাল ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। ফলস্বরূপ মৃদু বিরক্তিকর গলায় বলল, তুমি কি সারা রাত কাজই করবে? গহনের কণ্ঠ পেয়ে দিদি ঘাড় ঘুরে পিছন ফিরে তাকে আলতো এসে বলল, কেন, আপনার সমস্যা হচ্ছে? হচ্ছেই তো, কি সমস্যা? গহন পিঠ টান করে সোজা হয়ে বসে মৃদু অভিমানী গলায় বলল, একা একা কি এভাবে বসে থাকা যায়? সমস্যা হয় তো একটু তো কথাও বলতে পারো। কাজ করতে করতে কথা বলা যায় নাকি? আগে কাজটা শেষ করি, তারপরে এসে কথা বলছি। এখন কাজ করার দরকারই বাকি, সারা জীবন পরে আছে। কাল থেকে করো কাজ। নতুন বাড়ি সংসার পেয়ে আমাকে ভুলে বসছে নাকি? দিদি বুঝলো এখন যদি ও নিজের কাজ চলমান রাখে তাহলে গহনের অভিমান আর বিরক্তি দুটোই বাড়বে। আর অযথা গহনকে কষ্ট দিয়ে কাজ করার তো কোনো মানে হয় না। সেজন্য হাতের কাজগুলো অমনি ফেলে রেখে এগিয়ে গিয়ে বিছানায় গহনের সামনে বসে বলল, আচ্ছা করলাম না কাজ, এবার বলুন কি বলবেন? কি এত কথা জমে আছে মনের মাঝে? গহন সঙ্গে সঙ্গে কিছু বলল না, নতুন করে কোনো কথাও তুলল না। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল নিধির দিকে। বেশ অনেকটা সময় এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পরে যখন গহন কিছু বলল না, তখন নিধি বলে উঠল, কি হলো? এ না বলছিলেন যে গল্প করবেন, এখন আবার চুপ করে আছেন কেন? আর আমায় এভাবে দেখার কি আছে? আমার রূপ গজায়নি, যেমন ছিলাম তেমনই আছি। বড় রাগ জাগতে জাগতে চেহারা 12টা বেজে গেছে। গহনের ধ্যান ভাঙলো। এতক্ষণ বোধহয় কোনো গভীর ভাবনার মাঝে ডুবেছিল। নিধি কথাটা বোধগম্য হতেই আলতো হাসলো। মেয়েটা আসলে অগোছালো, সে সাথে ছেলে মানুষও। এই যেমন চুলগুলো কেমন অগোছালো করে রেখেছে। বোধহয় বহুদিন হলো আসছে না, একটু তেলও দেয় না। কতদিন হলো যে চুলে শ্যাম্পু করে না, তারও কোনো হিসেব নেই। কোন আলতো হাতে নিধির এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, তুমি যেমনভাবে থাকো না কেন, আমার কাছে তো বেশ সুন্দর লাগে দেখতে। মনে হয় তাকিয়েই থাকে। বুঝি না তুমি কি করে নিজেকে অসুন্দর বলো। তোমার তো শুধু নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মনে হয় 1000 বছর ধরে তোমার দিকে তাকিয়ে থাকলেও বোধ হয় আমার চোখের পলক পড়বে না। নিধির হয়তো লজ্জা পাওয়া উচিত ছিল, কাল দুটো লাল হয়ে ওঠা উচিত ছিল, তবে তেমন কিছুই হলো না। বরং গহনের কথার প্রেক্ষিতে কণ্ঠে খানিকটা অনীহা প্রকাশ করে বলল, ধুর, অযথা এই কথা বললেই হলো। 1000 বছর ধরে নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন কিভাবে? পলক তো ফেলতেই হবে, চোখ দিয়ে পানি ঝরবে না হলে কানা হয়ে যাবেন। নিধির এমন কথা শুনে গহন না হেসে পারল না। খানিকটা শব্দ করে হেসে উঠে বিস্মিত গলায় বলল, তুমি লজ্জা পাও না কেন? একটু তো লজ্জা পাওয়া উচিত। না আমি প্রশংসা করলে লজ্জা পাও, না আমি ভালোবাসলে লজ্জা পাও, না আমি কাছে এলে লজ্জা পাও। কখনো তোমাকে লজ্জা পেতে দেখলাম না। মেয়েরা নাকি লজ্জাশীল হয়। এদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি একটু ব্যতিক্রম ধর্মী। বাকি মেয়েদের মতন আমার দ্বারা আসলে ওসব ন্যাকামি হয় না। স্বামী ভালোবাসলে লজ্জা পাওয়ার কি আছে? ভালো তো বাঁচতেই হবে, তাই না? আমি আপনার বউ, আপনি আমার প্রশংসা করবেন, ভালোবাসবেন, কাছে আসবেন, এসব স্বাভাবিক। তাহলে ঢং করে লজ্জা পাওয়ার কি আছে? গণ বুঝলে এই মেয়েকে অযথা লজ্জা পাওয়ার জ্ঞান দিয়ে লাভ নেই, কেননা এই মেয়ে আসলে লজ্জা পাওয়ার মেয়েই না। ফলস্বরূপ গহন আবারও নিষ্ফলক দৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে রইল। নিধির মুখটা দেখলেই গহন শান্তি পায়। এই কাজটাই গহনকে বেশি আরাম আর স্বস্তি দেয়, তাই এটাই করলো। এক পর্যায়ে গিয়ে নিধি বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, ধুর, বুঝেছি আপনার মনে কোনো কথা নেই, চুপচাপ ঘুমুন তো। এখন আপনার নিয়ম মেনে চলা দরকার। সময় দেখেছেন, 11টা বাজে, এখন ঘুমন। আমি একটু কাজ করে আছি। দিদি উঠে চলে যেতে ধরলে গহন ওর হাত ধরে আবারও পূর্বের জায়গায় বসালো। দ্বিতীয়বারের মতন গহন আবার আলতো করে নিধির কানের পিঠে ওর এলোমেলো চুলগুলো গুজে দিল। নিধি ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, আবার কি হলো? গহন কয়েক মুহূর্ত চুপ থেকে ধীর গলা অনুরোধের স্বরে বলো, আর একটু বসো না। এত নরম গলা অনুরোধ নিধির ফিরিয়ে দেওয়া সাধ্য হলো না। তবে এবার একটু চিন্তিত গলায় বলল, আপনার শরীর ঠিক নেই, এত রাত পর্যন্ত জেগে থাকা উচিত না, বিশ্রাম প্রয়োজন। গহন মৃদু হেসে বলল, জানি বিশ্রাম নেওয়া উচিত, জেনেও তাহলে এখনো জেগে আছেন কেন? গহন উত্তর দিল না, বরং ধীরে ধীরে কপালটা নিধির কাঁধে ঠেকে চোখ দুটো বন্ধ করলো। নিধির সঙ্গে সঙ্গে কিছু জিজ্ঞেস করলো না, বরং আলতো করে গহনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি মন খারাপ? বাড়ির কথা মনে পড়ছে নাকি? গহন না বোধক উত্তর জানিয়ে বলল, না। তাহলে? সঙ্গে সঙ্গে কোনো উত্তর ভেসে এলো না। বেশ কিছুটা সময় পর গহন বলে উঠল, হাসপাতালে শুয়ে একটা কথাই বারবার মনে হচ্ছিল যদি আর ফিরতে না পারি, মনে হচ্ছিল যদি আর ফেরার সুযোগ না হয়, তবে তোমার সাথে সময় কাটাতে পারবো না, তোমাকে আর কখনো পাবো না, তোমার হাত ধরতে পারবো না, তোমার জ্বরে ধরতে পারবো না, দুদণ্ড তোমাকে নিজের পাশে বসে সুখ দুঃখের গল্প করতে পারবো না।
নিধির বুকটা মোচড় দিয়ে উঠল। আতঙ্কিত গলায় বলল, চুপ করুন। এ ধরনের কথা আর কখনো বলবেন না, আমার ভালো লাগে না। যা হয়েছে সেগুলো ভুলে যান। সে কথাগুলো আমি আর কখনো মনে করতে চাই না। গড় মাথাটা তুলে নিধির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভয় পেয়েছিল খুব, তাই না? নিধি উত্তর দিল না, শুধু মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, যেন গহনে থেকে কিছু লুকাতে চাইছে। গহন আলতো হাতে নিধির থুতনিটা ধরে নিজের দিকে ঘুরিয়ে আবারও বলল, খুব ভয় পেয়েছিলে তাই না? হঠাৎ করে নিধির কি হলো কে জানে, চোখ দুটো ছলছল করে উঠলো, কণ্ঠটা ভারী হয়ে উঠলো। সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। জীবনে প্রথমবার মনে হচ্ছিল সব থেকে দামি জিনিসটা আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল আমি আমার জীবনের সুখ হারিয়ে ফেলছি, বেঁচে থাকার কারণ হারিয়ে ফেলছি। যখন আপনি চুপচাপ শুয়েছিলেন, আমার সাথে কথা বলছিলেন না, তখন বারবার মনে হচ্ছিল কত কিছু যেন বলা বাকি আপনাকে। মনে হচ্ছিল এই তো সবার মতো কটা দিন একসঙ্গে কাটালাম, এখনো তো ঠিকঠাক ভাবে সুখের মুখটাও দেখার সুযোগ হয়নি। দিদির চোখের কোণে জল চিকচিক করে উঠল। আর কিছু বলতে পারলো না মেয়েটা, কেননা এখন হয়তো কিছু বলতে গেলে আবার ভ্যা ভ্যা করে কেঁদে দিবে। আর নিধিকে এখন কাঁদতে দেখলে গয়না আবার ব্যতিব্যস্ত হয়ে উঠবে। বলা যায় না, যদি আমার শরীর খারাপ করে। সেই কারণে নিধি চুপ করে রইল। গয়ন বুঝলো মেয়েটা কেন চুপ করে গেল হঠাৎ করে। অনেক কথা জমে আছে নিধির মনে, তবে এখন সেসব কিছু বলতে পারছে না, কেননা এখন কথার সাথে কান্নাটা ঠেলে বেরিয়ে আসতে পারে। গন আলতো করে নিধির কপালের সাথে নিজের কপাল ঠেকে পরম আবেশে চোখ দুটো বন্ধ করে বলল, অনেকগুলো দিন পর আবার তোমাকে এমনভাবে নিজের পাশে পেলাম, তাই আজ আমার পাশেই থেকো। আর কোনো কাজ করো না, কেমন? নিধিও কেন যেন আর আপত্তি করলো না, সঙ্গে সঙ্গে গহনের কথা সায় দিল। ঠিক আছে, থাকবো আপনার পাশে, যতক্ষণ আপনার প্রয়োজন, যতদিন আপনার প্রয়োজন থাকবো আপনার কাছে। নিধি তখন সুটকেস গুছাচ্ছে, আলমারি থেকে বেছে বেছে নিজের পছন্দের জামা কাপড়গুলো তুলছে। আর গহন বালিশের সাথে হেলান দিয়ে বসে ল্যাপটপে অফিসে গুরুত্বপূর্ণ কাজ করছে। ছেলেটার স্বভাব বদলায়নি, পরিস্থিতি যেমনই হোক না কেন, কাজ ছাড়া যেন ছেলেটা থাকতেই পারে না। গত 2 মাস যাবৎ চেষ্টা করো নিধি ছেলেটা কাজ করার স্বভাবে পরিবর্তন ঘটাতে পারেনি। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর নিধি অনেক চেষ্টা করেছে যেন বেশি কাজের চাপ না নেয়, কিন্তু কে শুনে কার কথা। প্রথমে 1 মাস তাও একটু শুনেছিল, তবে পরের মাস থেকেই আবার পুরোদমে কাজ শুরু করে দিয়েছে। নিধি আর কি রাগারাগি করবে। গহন নিজে আকতি মিনতি করে আদর করে চুমু টুমু দিয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে। গহন কাজ করতে করতে আর চোখে একবার নিধির দিকে তাকালো, দেখলো সুটকেস পুরো ভরে গেছে। তবু মেয়েটা জামা কাপড় তোলা শেষ হচ্ছে না। শেষে বাধ্য হয়ে ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে নিধির দিকে ঘুরে তাকিয়ে বলল, মাত্র 3 দিনের ট্রিপে যাচ্ছি আমরা নিধি, আর কত জামা কাপড় নেবে? ঘরে কথাটা শুনে নিধি আমতা করে বলল, 3 দিন তো কি হয়েছে? 3 দিনের কতগুলো জামা পরা যায়, আপনার কোনো হিসেব আছে? প্রয়োজন হলে আমি প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন নতুন জামা পরবো, আপনার সমস্যা? না, আমার সমস্যা না, কিন্তু কথা হলো তুমি না হয় ঘন্টায় ঘন্টায় জামা বদলাবে, ঠিক আছে, কিন্তু আমার জন্য এত জামা কাপড় কেন নিচ্ছ? আমার এত প্রয়োজন নেই, 5 থেকে 6টা নিলেই যথেষ্ট। গহনার কথা নিধি তীব্র আপত্তি জানিয়ে বলল, ওসব চলবে না। আমি আমার প্রত্যেকটা জামা কাপড়ের সাথে আপনার জামা কাপড় ম্যাচিং করে তুলছি। আমি যখন যেই রঙের জামা পরবো আপনাকে তখন সেই রঙের জামাই পরতে হবে। এখন আমি যদি প্রত্যেক ঘন্টায় জামা বদলাই, তাহলে আপনাকেও আমার সাথে ম্যাচিং করার জন্য প্রত্যেক ঘন্টায় জামা বদলাতে হবে, বুঝতে পেরেছেন? ও মা, এবার কেমন কথা, এতবার কেউ জামা বদলায় নাকি? নিধি নির্বিকার ভঙ্গিতে বলল, কেউ বদলায় জানি না, তবে আমি আর আপনি বদলাবো। তাই বলে প্রতি ঘন্টায়? প্রয়োজন হলে প্রতি মিনিটে বদলাবো। ছবি তুলবো, ঘুরবো, খাবো, এত কিছু করব। একটু নতুন নতুন জামা কাপড় লাগবে না? সকালে একটা পর্ব, বিকালে একটা পর্ব, সন্ধ্যা একটা পর্ব, রাতে একটা পর্ব, এর মাঝে আরো অনেকগুলো পর্ব। একই জামা পরে কত ছবি তুলবো বলুন? নতুন নতুন জামা পরে বারবার ছবি তুলবো। কোনোদিন শহর থেকে না বেরানো মেয়েটাকে আপনি কক্সবাজার নিয়ে যাচ্ছেন, এতটুকু পাগলামি তো করবোই বলুন? গণ এবার হালকা একটু হেসে উঠল। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার কথা, কিন্তু তাই বলে আমাকে এর মাঝে জড়ানো কি খুব জরুরি? মানুষটা হাসবে আমায় দেখে, তাই না? ধরো তুমি একটা লাল রঙের জামা পরলে, আমি কি লাল রঙের পরতে পারি? তুমি গোলাপি রঙের পরলে, আমি কি গোলাপি রঙের পরতে পারি? হাসবে তো সবাই আমায় দেখে, মান সম্মান থাকবে না নিধি? দিদি চোখ ছোট ছোট করে গহনের দিকে তাকিয়ে বলো, আমাকে কি আপনার বলদ মনে হয় যে আমি আপনার জন্য লাল গোলাপি রঙের জামা নেব? আরে বাবা, বইয়ের উপর একটু ভরসা রাখুন তো, একটু ভরসা রাখুন বইয়ের উপরে গহন। আপনার বইয়ের বয়স কম হতে পারে, মাথায় বুদ্ধি হাঁটুতে থাকতে পারে, তাই বলে এতটা অবিবেচক না যে আপনার জন্য লাল গোলাপি রঙের জামা নেব আমি। গহন একটা দীর্ঘশ্বাস ফেললো, বুঝলো মেয়েটাকে কোনো কিছু বলেই লাভ নেই।
তার কারণ এর কানে কোনো কথাই যাবে না, বরং নিধিকে নিজের মতন কাজ করতে দিয়ে নিজে আবার নিজের কাজে মনোযোগ দিল। সুটকেস গোছাতে গোছাতে নিধির একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেল। অনেকক্ষণ ভেবেছিল যে কথাটা বলবে, কিন্তু শেষে আর বলা হয়নি। শেষে সুটকেসটা বন্ধ করে পাশে সরিয়ে রেখে বিছানার উপর উঠে গিয়ে গহনের পাশে বসে মিনমিনে গলায় বলল, একটা কথা বলা ছিল। বলো। নিধি আমতা আমতা করে বলল, মানে বলেছিলাম যে গত 1 মাস ধরে যে আমি আপনাকে কাজে সাহায্য করছি, কত ফাইল দেখছি, কাউকে মেল পাঠানো হলে সেগুলো পাঠাচ্ছি, আরো কত কাজ করছি বলুন তো। মানে আমি আপনার কোম্পানিতে ইন্টার্ন করছি, তো আমার বেতন নেই, বেতন দেবেন না? না মানে আমি নিতাম না, কিন্তু এটা তো আমার অধিকার, তাই না? যেহেতু আমি ইন্টার্ন করছি, আবার পরিশ্রম করেছি, আমি তো জানি এখন যদি আমি বেতনটা না নিই আপনার খারাপ লাগবে। আপনার মনে হবে বিনা পারিশ্রমিকে একজনকে দিয়ে পরিশ্রম করে নিলেন, সেজন্য আমি বেতনটা নিতে চাইছি। বেশ, ঠিক আছে, নেবে বেতন। দিদির চোখ দুটো চিকচিক করে উঠলো। গহনের দিকে একটু ঝুঁকে গিয়ে বলল, কত টাকা দেবেন আমায় বেতন? গহন পাল্টা প্রশ্ন করলো, তুমি কত টাকা চাও? নিধি একটু ভাবনা চিন্তা করে বলল, দিন 1,10,000 টাকা। গহন চোখ বড় বড় করে নিধির দিকে তাকিয়ে বলল, এত টাকা কোনো ইন্টার্নের মাসিক বেতন হয়? আমি তো এত টাকা নেই না। নিধি সোজা হয়ে বসে হালকা একটু কাঁসা ভঙ্গিতে গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, তো আপনার সাথে আমার তুলনা করলে চলবে নাকি? আপনি হলেন মালিক আর আমি হলাম মালিকের বউ, তাহলে কাজ সমানটা বেশি, সবই তো আমারই। বরং আমি কমই চেয়েছি, শুক্রিয়া করুন যে সবকিছু চেয়ে বসিনি আপনার থেকে। মুখোশকে গহন হেসে উঠে বলো, তা অবশ্য ঠিকই বলেছ। আচ্ছা বেশ, যা চাও তাই দেব। আসলেই তো, কোথায় মালিক আর কোথায় মালিকের বউ? অবশ্যই মালিকের বউর মর্যাদাটাই বেশি। কথাটা বলে দুজনে হো হো করে হেসে উঠল। নিজে তো হাসি থামতেই চাইছে না। হাসতে হাসতে গহনের গায়ের উপরেই ঢলে পড়ল। মেয়েটার হাসতে হাসতে পাশে যে থাকে তার গায়ে ঢলে পড়ার একটা বাজে স্বভাব রয়েছে, আবার হাসির মাঝে তাকে কয়েকটা কিলঘুষি লাগানোর স্বভাব আছে। অবশ্যই নিধির এসব অত্যাচারে গহন মোটো বিরক্ত হয় না, বরং চুপচাপ সহ্য করে নেয়। কিছু অত্যাচার বড্ড মিষ্টি লাগেছে। গহন গেছে গোসলে, এর মাঝে বাদল এলো। কালকে অফিস থেকে সবাই ঘুরতে যাবে, অথচ ছেলেটার আজকেও কাজের প্রতি বিন্দুমাত্র আগ্রহ কমেনি। যেমন গহন ঠিক তেমনই যেন তার সেক্রেটারি, কাজ বলতে পাগল। ছেলেটা আপাতত সোফায় বসে গহনের জন্য অপেক্ষা করছে। এর মাঝে নিধি বসার ঘরে এসে বাদলকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া একটু সাহায্য করুন না আমায়। বাদল তড়িৎ গতিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ইয়েস ম্যাম, বলুন না কি করতে হবে। নিধি বিরক্তিকর গলায় বলল, ধুর, আবার ম্যাম? বলেছি না আমার এইসব ম্যাম ম্যাম ভালো লাগে না, ভাবি বলবেন। বিয়ে তো কলমে ভাবি ডাকটা শোনার জন্য, সেই ভাবি বলে কেউ ডাকেই না, যেখানে যায় শুধু সবাই ম্যাম ম্যাম ম্যাম। বাদল তড়িঘড়ি করে নিজের অপরাধ স্বীকার করে নিয়ে বলল, আমি রিয়েলি সরি ম্যাম, আর হবে না। আমি এবার থেকে ভাবি ডাকার চেষ্টা করব। বলুন না কি সাহায্য করতে হবে। নিধি নিজের ফোনটা বাদলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি আসলে টাকা ট্রান্সফার করতে পারছি না, কিভাবে করতে হয় আসলে জানি না। গন বেরোলে সাহায্য করতে পারতো, কিন্তু আমার আর তর্স হচ্ছে না, সেজন্য আপনার কাছে এলাম। একটু এই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিন না ভাইয়া। কথাটা বলে নিধি বাদলের দিকে নিজের ফোনটা বাড়িয়ে দিল। বাদলের একটু অসুবিধা হলো না কাজটা করতে, এসব কাজ ওর জানা। অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে ফোনটা আবার নিধির দিকে বাড়িয়ে দিয়ে বলল, হয়ে গেছে ভাবি। নিধি উচ্ছ্বসিত গলায় কৃতজ্ঞতা জানিয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, আপনি ভীষণই ভালো। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আর দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন কিন্তু। কথাটা বলে নিধি ফোনটা নিয়ে আবার ঘরে গিয়ে নিজের বাবার নাম্বারে কল লাগালো। দুবার রিং হতে আজিজ আহমেদ ফোনটা রিসিভ করলেন। ভালো আছিস মা? হঠাৎ এই সময়ে কল করলি যে? সব ঠিক আছে তো? মেয়ে কল করলে আজিজ আহমেদ কেমন যেন চিন্তায় পড়ে যান। একদিন শ্বশুরবাড়িতে মেয়ে যে অবস্থা দেখে এসেছেন, তারপর থেকেই তার মাঝে ভয় কাজ করে। তিনি জানেন জামাই তার যথেষ্ট ভালো মানুষ, এই যুগে এমন মানুষ পাওয়া বিরল। কিন্তু তবুও মনের মাঝে একটা ভয় থেকেই যায়। মানুষ যে পরিবর্তনশীল, কখন কার মন কোথায় কিভাবে পরিবর্তন হয়ে যায় তা তো বলা যায় না। তার উপর আবার তাদের ভাগ্য। আজিজ আহমেদের চিন্তিত গলার প্রশ্নের প্রেক্ষিতে দিদি হাস্যোজ্জ্বল গলায় বলল, আমি ঠিক আছি বাবা, তোমরা সবাই ভালো আছো? নিয়াজ ভালো আছে তো? ওর পরীক্ষা কেমন হচ্ছে? আমরা সবাই ভালো আছি মা, এত চিন্তা করিস কেন আমাদের নিয়ে? আচ্ছা জামাই কেমন আছে? সব ঠিক আছে তো? হ্যাঁ রে বাবা, সব ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি আমি। আমি আগেকে বলে দিয়েছি ও টাকাগুলো তুলে এনে তোমাকে দেবে। নিয়ে স্কুলে বেতন দিয়ে দিও। ওর অঙ্ক আর ইংরেজির জন্য একটা টিউশনে দিও। তুমি ওষুধও কিনে নিও, আর তোমাদের তিনজনের জন্য নতুন জামাও কিনো। যা খেতে ইচ্ছে করে সব খেয়েও কেমন। আর কেউ টাকা চাইলে ভুলও দেবে না। যদি বলে টাকার অভাবে ওরা মরে যাচ্ছে, তাও দেবে না, বুঝতে পেরেছ? অবশ্য কথাটা তোমার কাউকে না জানালে কেউ জানবেও না, আকিবও জানাবে না কাউকে। নিধি একানাগারে কথাগুলো বলে থামলো। হঠাৎ করে মেয়ের মুখ থেকে এমন টাকার হিসেব শুনে আজিজ আহমেদ খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেন। মেয়ে যে লম্বা হিসেব দিল, তার জন্য তো অনেক টাকা প্রয়োজন, কিন্তু এত টাকা পাবেন কোথায়? কে ওনার অ্যাকাউন্টে টাকা পাঠালো?
কি সব যা তা বলছিস মা? অ্যাকাউন্টে টাকা আসবে কি করে? আমি পাঠিয়েছি। দিদি কথাটা বলতে আজিজ আহমেদ ভীতিগ্রস্ত গলায় বললেন, তুই পাঠিয়েছিস মানে? কেন পাঠিয়েছিস? আমি তোকে বলেছিলাম টাকা পাঠানোর কোনো প্রয়োজন নেই। তুই ভালো থাকলে আমরা ভালো থাকবো। তুই কেন এসব করিস? সে জামাইয়ের চোখে আমায় ছোট করেই তো ছাড়লি। আরে আরে বাবা, শান্ত হও, শান্ত হও। আমাকে বলার সুযোগ তো দাও। আজিজ আহমেদ রুষ্ট গলায় বললেন, কি বলবি তুই? তোকে আমি বারবার করে বলেছিলাম জামাইয়ের কাছে অন্তত আমার সম্মান রাখ, অন্তত জামাইয়ের কাছে আমার সম্মান নষ্ট করিস না, কিন্তু তুই আমার সেই কথাটাও রাখলি না। দিনকাল তো আমাদের ভালোই চলে যাচ্ছে, বেঁচে তো আছি আমরা। যদি মলিন হেসে বলো বেঁচে আছো কিন্তু ভালো নেই, তাই তো? বেঁচে আছো ঠিকই, তবে সেটা অনুভব করতে পারো না, তাই তো? এমন ভাবে বেঁচে আছো যে দিনরাত মৃত্যুকে ডাকো, তাই তো? হঠাৎ করে আজিজ আহমেদ কেমন যেন শান্ত হয়ে গেলেন। প্রত্যুত্তরে একটা টু শব্দ উচ্চারণ করতে পারলেন না। কিছুক্ষণ চুপ থেকে নিধি আবার বলে উঠলো, তোমাদেরকে আমি আর কিভাবে বুঝাবো বাবা? বলো তো, যে গহন এমন মানুষই না। এতদিনে বুঝলে না উনি ঠিক কতটা পরিষ্কার মনের একজন মানুষ। আমি যদি আমার সংসারে সর্বস্ব নিয়ে গিয়েও তোমাদের দিয়ে দিই, তবুও উনি কখনো আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি কেন দিয়েছি। কখনো উনি আমার থেকে এর জন্য জবাবদিহি চাইবেন না। আজিজ আহমেদ এবার অসহায় গলায় বলল, কিন্তু আমাদের যে ভালো লাগে না মা। জামাইয়ের টাকায় সংসার চালানো ভীষণ অসম্মানের রে মা। এটা তোকে কি করে যে বুঝাই আমি? আরে আমি তো জামাইয়ের টাকা দিইনি, এটা আমার নিজের উপার্জনের টাকা। তুমি তো বলেছিলে যেদিন তোমার মেয়ে উপার্জন করবে সেদিন তুমি তোমার মেয়ের টাকা নেবে। আজ তোমার মেয়ে নিজের উপার্জনের টাকা তোমায় পাঠিয়েছে বাবা। দিদি কথাটা ঠিক বিশ্বাস হলো না আজিজ আহমেদের। পশ্চাৎ গলায় জিজ্ঞেস করলো, তোর উপার্জনের টাকা মানে? তুই কি করে উপার্জন করবি? তোর তো এখনো পড়াশোনা শেষ হয়নি। দিদি বেশ গর্বের সাথে বলল, পড়াশোনা শেষ হয়নি তো কি হয়েছে? তোমার জামাইয়ের অফিস আছে না, আমি ওখানে চাকরি করি, বুঝেছো? 1 মাস হলো আমি ওখানে চাকরি করছি। উনি আমাকে বেতনও দিয়েছে, আর আমি আমার সেই বেতনের টাকায় তোমাদেরকে পাঠিয়েছি। তাহলে কি দাঁড়ালো? এটা তোমার জামাইয়ের টাকা না, এটা তোমার মেয়ের উপার্জনের টাকা। আর মেয়ের টাকা নিতে কোনো লজ্জা নেই, বুঝেছো বাবা? আজিজ আহমেদ অবিশ্বাস্য গলায় বললে, তুই সত্যি বলছিস যে তুই চাকরি পেয়েছিস জামাইয়ের অফিসে? তোকে চাকরি দিল, আবার বেতনে দিল? যদি আলতো এসে বলো, হ্যাঁ বাবা দিয়েছে, চাকরিও দিয়েছে, বেতনে দিয়েছে, সেই টাকায় তোমায় পাঠিয়েছি। চিন্তা করো না, এখন থেকে প্রতি মাসে পাঠাবো। আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে ওই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করব। তুমি তোমার সামর্থ্যের বাইরে গিয়ে আমাকে যতটা দিয়েছো, আমি হয়তো তোমাকে তার থেকে বেশি দিতে পারবো না বাবা। কেননা বাবারা তাদের মেয়েকে যা দেয় কে কখনো সেগুলো ফেরত দিতে পারে না। তবে আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে তার থেকে কমও দেব না। একটু থামলো নিধি। আসলে কণ্ঠটা ধরে আছে, চোখ দুটো ছলছল করে উঠছে। একটু বিরতি নিয়ে ফের বলা শুরু করলো, মনে আছে বাবা, আমাদের ভালো রাখার জন্য, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য তুমি কত কষ্ট করতে, কখনো কোনো কিছুর অভাব হতে দাওনি। আমি এতদিন নিরুপায় ছিলাম, আমার কাছে করার মতো কিচ্ছু ছিল না, সেজন্য মুখ বুজে তোমাদেরকে অনেক অপমানিত হতে দিয়েছি। তবে দেখো, এবার আমি তোমাদেরকে ভালো রাখবো। আমার মা কখনোই নিজের সংসার পায়নি, আমি আমার মাকে একটা সংসার গুছিয়ে দিব। আমি তোমাদেরকে তোমাদের একটা নিজের বাড়ি গুছিয়ে দিব, যেখানে তোমাদের অপমানিত হতে হবে না, যেখানে তোমরা নিজেদের মতো ভালোভাবে বাঁচতে পারবে, ভালোভাবে খেতে পারবে, ঘুমোতে পারবে। কোনো অপমান, অবজ্ঞা, অবহেলা থাকবে না সেখানে। দেখো বাবা, খুব তাড়াতাড়ি আমি তোমাদের মাঝে বাঁচার ইচ্ছে আবার জাগিয়ে তুলবো। ফোনের অপর পাশে থাকা আজিজ আহমেদ ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করলেন, তবে তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কিন্তু তিনি মেয়েকে বুঝতে দিতে চাইলেন না যে তিনি কাঁদছেন। মেয়েটা তো তার ছোট, আবার বাবাকে ভীষণ ভালোবাসে। যদি বুঝতে পারে যে বাবা কাঁদছে তাহলে কষ্ট পাবে। তিনি যথাসম্ভব হাসার চেষ্টা করে বলে, তুই আর যা বললি মা, এটি আমার প্রাণটা জড়িয়ে গেছে। আমার মেয়ে সবসময় আমার শক্তি ছিল। আমি জানতাম আমার মেয়ে আমার স্বপ্ন ঠিক পূরণ করবে। তবে তোর থেকে আমি এত সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার আশা রাখি না মা। আমি স্বার্থপর হতে চাই না। আমি তোকে যা আদর ভালোবাসা দিয়েছি তার বিনিময়ে আমি তোর থেকে কোনো কিছু দাবি রাখতে চাই না। আমি শুধু চাই তুই যেন ভালো থাকতে পারিস। যদি তড়িঘড়ি করে নিজের চোখের জল মুছে বলল, আর আমি একা ভালো থাকতে পারবো না বাবা। আমার জীবনের লক্ষ্য ছিল তোমাদেরকে ভালো রাখা, এখন সেই সাথে নতুন একটা লক্ষ্য যুক্ত হয়েছে, গহনকে ভালো রাখা। তোমরা সবাই যদি ভালো না থাকো আমি ভালো থাকতে পারবো না। আমি আর গহন খুব সুখী আছি বাবা, খুব সুখী আছি। আমাদের সংসারে কোনো অশান্তি নেই, কিন্তু এবার যে আমাকে তোমাদেরকে ভালো রাখতে হবে, নইলে সারা জীবনে একটা অশান্তি নিয়ে আমার বেঁচে থাকতে হবে। গায়ে ভীষণ জ্বর উঠেছে সালমা বেগমের। রাতে ওষুধ খেয়ে ঘুমিয়েছিলেন ঠিকই, তবে জ্বর কমার বদলে যেন আরো বেড়েছে। কে জানে আজকাল ওষুধপাতিও তার সাথে ষড়যন্ত্র করছে কিনা।
হয়তো কেউই তাকে আর বাঁচতে দিতে চাইছে না। রাতে কিছু না খেয়ে খালি পেটে ওষুধটা খেয়েছিলেন। খিদেতে পেটটা চো চো করছে। বেশ সকাল সকাল ওনার ঘুম ভেঙে গেল। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। কাগজে একটু ডেকে বলবেন যেন ওনাকে একটু খাবার দিয়ে যায়, তেমন কাউকে খুঁজে পেলেন না। কাকি বা বলবেন? নিজের ছেলে মেয়েরাই তো ঠিক নেই। নিজের ছেলে মেয়েরাই তো ওনার খোঁজ নেয় না। বাকি রইল ছেলের বউ। ঋতু আগে ওনার কথা শুনতো, বরং বেশ ভয়ও করতো ওনাকে দেখে। তবে আজকাল ঋতুর স্বভাবের বিস্তর পরিবর্তন এসেছে। সালমা বেগম কোনো কিছু বললে যেন এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে সে কথাগুলো বের করে দেয়। কোনো গুরুত্ব নেই, কোনো প্রাধান্য নেই সালমা বেগমের এই সংসারে। সবাই নিজের মতন চলাফেরা করছে, সবাই নিজেদের মতো জীবন কাটাচ্ছে। কে কারো জীবনে নাকও গলায় না, নিজেদের জীবনও কাকে নাক গলাতে দেয় না। শেষে বাধ্য হয়ে সালমা বেগম ভাবলেন নিজের জন্য না হয় কিছু রান্না করে নেবেন। বিছানা থেকে আস্তে ধীরে উঠে নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতে ধরলেন। পথিমধ্যে সাবিতের ঘরটা পড়ে। ভেতর থেকে ওনার নাতির কান্নার আওয়াজ ভেসে আছে। চিৎকার করে কাঁদছে ছেলেটা। কে জানে এত কেন কাঁদছে। ঋতু বোধহয় সামলাতে পারে না ঠিক মতো ছেলেকে। অবশ্য মেয়েটার কি বা সামলাতে পারে? না স্বামী সামলাতে পারে, না সন্তান সামলাতে পারে, না সংসার সামলাতে পারে। মনে মনে বিষয় অসন্তুষ্ট হয়ে সালমা বেগম ঋতুর প্রতি যদিও একবার ভাবলেন যে এই বিষয়ে তিনি আপাতত কিছু বলবেন না, তবে না বলে আবার থাকতে পারলেন না। দরজাটা খোলাই ছিল, তাই তিনি ভিতরে ঢুকে গেলেন বরাবরের মতন অনুমতি না নিয়েই। ঋতু ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছে, তবে ছেলে খাচ্ছে না। সে নিয়ে কান্নাকাটি চলছে। ঘরে ঢুকে সালমা বেগম রুষ্ট গলায় ঋতুকে উদ্দেশ্য করে বললেন, বাচ্চা কাচ্চা তো মানুষ করতে শেখুনি, এভাবে কে খাবার খাওয়ায়? শাশুড়ি কণ্ঠ পেয়ে ঋতু একবার তাকালো সেদিকে। বেশিক্ষণ তাকিয়ে থাকলো না। 1 সেকেন্ডের মতন তাকিয়ে থাকার পরে আবার নিজের মনোযোগ ছেলের উপর নিবদ্ধ করে সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, কত কিছু তো আমার জানা নেই মা, কি করবো বলুন? প্রথম বাচ্চা হয়েছে। এর আগে তো আরো 10-12টা ছেলে মেয়ে ছিল না আমার, যে সব নিয়ম কানুন একেবারে আমার নখদপর্ণে থাকবে। আজকাল খুব চ্যাটাং কথা বলতে শিখেছ। খেতে যখন চাইছে না, তাহলে এখন খাওয়ানো কি খুব দরকার? একটু ছেলেটাকে নিয়ে উঠে হাঁটো, কান্নাকাটি থামুক, শান্ত হোক, তারপর খাবো। দেখছো জেদ করছে, এর মাঝে তোমারও ওকে এখনই খাওয়ানো জেদ করার খুব দরকার? গতকাল রাতে থেকে ও ঠিকমতো কিছু খাচ্ছে না। অনেক শান্তভাবে খাওয়ানোর চেষ্টা করেছি মা। ও তো বাচ্চা, নিজের ভালো বোঝে না, কিন্তু আমাকে তো ওর ভালোটা বুঝতে হবে। ও কাঁদলো, ওর পেটে এখন এই খাবারটুকু পড়া দরকার। আসলে আমি বাকি মায়েদের মতন সন্তানদেরকে তাদের নিজেদের ইচ্ছে মতো চলার স্বাধীনতা দিয়ে তাদের নষ্ট করতে চাই না। ওর জন্য আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। আর ওকে ওর ভালো মন্দটা আমি শেখাবো। কেন যেন সালমা বেগমের ঋতুর কথাটা পছন্দ হলো না। মনে হলো ঋতু ওনাকে খোঁচা দিয়ে কথাটা বলল। তবে যেহেতু ওনার নিজের শরীরে খারাপ, তাই এই নিয়ে তর্ক বিতর্কে জড়ানোর ইচ্ছে হলো না। ভাবলাম এখানে থেকে লাভ নেই। ঘর থেকে বেরিয়ে যেতে ধরো তিনি আবার থেমে গেলেন। পেছন ফিরে তাকাতে দেখলেন সাবিত নেই। এত সকালে ছেলেটা গেল কোথায়? এত সকালে তো সাবিতের ঘুম ভাঙে না। সাবিত কোথায় কেন জানেন না আপনি? সালমা বেগম বিরক্তের গলায় বললেন, জানলে কি তোমায় জিজ্ঞেস করতাম? ঋতু ব্যঙ্গাত্মক গলায় বললেন, তা অবশ্যই ঠিক, জানবেন বা কি করে? আপনার কি সে সময় আছে নাকি নিজের সন্তানদের খোঁজখবর নেওয়ার? এখন নিশ্চয়ই মনে মনে ছক করছেন যে কি করে অন্যের সংসারে আগুন লাগানো যায়, তাই না মা? সালমা বেগম কটমটে দৃষ্টিতে ঋতুর দিকে তাকালেন। এবার আর নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। যতই শরীর খারাপ হোক, দুর্বল লাগুক না কেন, তাই বলে এইভাবে অপমান তো আর সহ্য করা যায় না। গর্জে উঠে বলে, মুখ সামলে কথা বলো। তুমি কিন্তু নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ ঋতু। ঋতু এবারও ব্যঙ্গাত্মক গলায় বলো, আমাকে বাদ দিয়ে নিজের ছেলে মেয়েদের দিকে নজর দিন। আপনার ছেলে তো 2 দিন হলো বাড়ি ফেরে না, সে খবর আছে? তাকে ফোন দিলে সে ফোন রিসিভ করে না। ভাবুন তো আপনি কেমন মাঝে, আপনার ছেলে 2 দিন হলো বাড়ি ফেরে না, অথচ আপনি জানেনই না। 2 দিন হলো আপনার মুখটা অবধি দেখেনি সে, আর না আপনার খোঁজ নিয়েছে। অথচ এই ব্যাপার আপনার কোনো ভ্রুক্ষেপে নেই। আপনার মা ছেলে দুজনই চমৎকার। ঋতুর কথাগুলো শুনে সালমা বেগম চমকে উঠলেন। বিস্মিত গলায় বললেন, ও 2 দিন হলো বাড়ি ফেরে না, কোথায় গেছে? আপনার ছেলে কি স্ত্রীকে কিছু জানিয়ে যায়? কোনোদিনও ও আমাকে কোনো কিছু জানিয়েছে যে আমি জানবো? তবে হ্যাঁ, আমি আন্দাজ করতে পারছি যে ও কোথায় যেতে পারে। সালমা বেগম কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, কোথায়? এ পর্যায়ে ঋতুর গলায় আর কোনো ব্যঙ্গ প্রকাশ পেল না। নিচে চোখ দুটো নিয়ে সালমা বেগমের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, বোধহয় ওর কোনো প্রেমিকার সাথে রাত কাটাচ্ছে। বোধহয় আবার নতুন কারো প্রেমে পড়েছে। সেখানে হয়তো বেশ সুখী আছে, শান্তিতে আছে। বাড়ি ফিরলে তো বউ বাচ্চার মুখ দেখতে হবে, যেটা ওর ভীষণ অপছন্দের। তা যেখানে সুখ খুঁজে পেয়েছে সেখানে আছে। সালমা বেগম কেমন অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ঋতুর দিকে। একটা শব্দ করলেন না, না বলার মতন কিছু খুঁজে পেলেন। শেষে বাধ্য হয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতে পিছন থেকে ভেসে এলো ঋতুর কণ্ঠস্বর, এমন সন্তানকে গলা টিপে মেরে ফেলা উচিত আপনার মা, নয়তো জবাই করুন।
এই আপনার গর্বে কলঙ্ক মা, আমাদের সমাজের কলঙ্ক। থেমে গেলেন সালমা বেগম। গাড় করে ঋতুর দিকে তাকে তাচ্ছিল্য এসে বললেন, অনেক সন্তানের বিষয়ে এই কথাগুলো বলা খুব সহজ, যে তাকে মেরে ফেলা উচিত, কিন্তু ব্যাপারটা যেদিন তোমার নিজের সন্তানের উপর আসবে সেদিন বুঝবে এটা কতটা কঠিন। ঋতু নিজেও পাল্টা তাচ্ছিল্য এসে বলল, এমন দিন মা হিসেবে আমি কখনো আসতেই দেব না। তার আগে আমার ছেলেকে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেব। যেদিন বুঝতে পারবো ও আমার গর্ভকে কলঙ্কিত করছে, কোনো মেয়ের জীবন ধ্বংস করছে, সেদিনে নিজ হাতে ওকে গলা টিপে শেষ করে ফেলবো। সালমা বেগম আবারও অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ঋতুর দিকে, তারপর চলে গেলেন সেখান থেকে। ঋতু আবার নিজের কাজে মনোযোগ দিল। নিধি তখন গভীর ঘুমে তলে। তবে হঠাৎ করে কেন যেন ঘুমটা হালকা হয়ে গেল। নিধির মনে হচ্ছে কেউ যেন ইচ্ছাকৃতভাবে ওর ঘুম ভাঙানোর চেষ্টা করছে, বিরক্ত করছে। তবে নিধি ঠিক করেছে এখন উঠবে না। একই দীর্ঘ একটা পথ জার্নি করে এসেছে, শরীরটা ভীষণই খারাপ। তার উপর আবার এমন ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মাঝে কম্বলের নিচে শুয়ে থাকতে ভীষণ ভালো লাগছে। তবে এক পর্যায়ে গিয়ে আর থাকতে পারলো না, কেননা বুঝতে পারছে সঙ্গে যে মানুষটাকে এনেছে তার নিধির ঘুম ঠিক সহ্য হচ্ছে না। মোস্টামুষ্টি করতে করতে শেষে নিধি চোখ মেলে তাকিয়ে সামনে গহনের মুখটা দেখতে খানিকটা চমকে উঠলো। পরক্ষণে আবার স্বাভাবিক হয়ে মৃদু বিরক্তকর গলায় বলল, আমি তো ঘুমোচ্ছিলাম, আপনি বিরক্ত করছেন কেন আমায়? 6-7 ঘন্টার অধিক সময় ধরে মেয়েটা ঘুমোচ্ছে। হোটেলে এসে গোসল করে ঘুমিয়ে পড়েছে, কিছু খায়ও নি। গোসলটা করেছিল গহন জোর করার, নয়তো অমনি ঘুমিয়ে যেত। মেয়েটার এলোমেলো চুলগুলো গহন আলতো করে ওর কানের পিঠে গুজে দিয়ে বলল, বিরক্ত করছিলাম না তো, শুধুমাত্র মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। নিধি ঘুম জড়ানো গলায় বলল, ওটাই তো বিরক্ত করা। আমি আরেকটু ঘুমোতাম, সবেমাত্র ঘুমিয়েছি, এত তাড়াতাড়ি জাগিয়ে দিলেন কেন? আমার শরীর কতটা ক্লান্ত জানেন? আমি এতটা পথ জার্নি কখনো করিনি। আমার মাথা এখনো ঘুরছে, আমার শরীর এখনো কাঁপছে। আমি উঠলেই পরে যাব, আমি পারবো না কিছু করতে। আমাকে ঘুমোতে দিন গহন, নয়তো আপনার বউ পাগল হয়ে যাবে। গহন হেসে উঠে বলল, আসার পর থেকে তো ঘুমোচ্ছি, সন্ধ্যা হয়ে গেল, একটা দিন তো পারই হয়ে গেল, ঘুরবে কখন? সবাই ঘুরছে, শুধু আমি এই বাচ্চা মেয়েটাকে সঙ্গে করে এনে বসে বসে তার ঘুম দেখছি, ঘুরতে পারছি না। সবাই কিন্তু একসঙ্গে ঘোরার কথা ছিল। দেখো, তুমি যদি এখন না যাও, আমি কিন্তু পরে আলাদা করে আর তোমায় একা একা ঘুরতে নিয়ে যাবো না। গহনের কথাটা শুনতে নিধির চোখ থেকে ঘুম ছুটে পালালো। লাফ দিয়ে উঠে বসে তড়িঘড়ি করে বলো, আরে না না, এভাবে বলবেন না। একটু না হয় ঘুমিয়েছি, তাই বলে আপনি আমার সাথে এমন করবেন? তো এখন ঘুরতে এসে যদি তুমি শুধু ঘুমাও, তাহলে আমি আর কি বা করবো বলো? নিধি মুখ ভেঙচে বলো, ঠিক আছে ঠিক আছে, চলুন ঘুরতে যাবো এখন। আমি হাত মুখ ধুয়ে আছি। আচ্ছা, আপনার চোখে ঘুম নেই কেন? আপনার শরীরে ক্লান্তি টালান্তি নেই, তাই না? ঘুমটুম ধরে না। এদিক গহনকে প্রশ্নগুলো করলো ঠিকই, তবে উত্তর জানার অপেক্ষায় রইল না, বরং নিজে আবার উত্তরে বলো, অবশ্য ক্লান্তি থাকবেই বা কি করে? আসলে তরুণ বয়সে ঘুম বেশি থাকে, ক্লান্তি বেশি থাকে। আপনি তো এখন বুড়োর কাতারে চলে গেছেন, সেজন্য শরীরে শক্তি বেশি, মানে অভ্যাস হয়ে গেছে আর কি। তাই এখন আর ঘুমটুম ধরে না। কিন্তু আমি তো এখনো ছোট মানুষ, সেজন্য শরীরে বড্ড আলসে। যাই হোক, আপনাকে এসব বোঝাতে পারবো না, আপনি থাকুন, আমি তৈরি হয়ে আছি। কথাটা বলে নিধি বিছানা থেকে নেমে গেল। গহন হা করে ও যাওয়ার পানে তাকিয়ে রইল। নিধির কথায় কথায় গহন যে ওর থেকে বয়সে ঠিক কতটা বড় সেটা মনে করে দেওয়ার স্বভাব আর গেল না। আচ্ছা, একটা পাজি মেয়ে। 3 থেকে 4 ঘন্টারও অধিক সময় ঘোরাঘুরি শেষে রাত 10টা নাগাদ আবারও হোটেলে ফিরল নিধিরা। যতটা উৎসাহ নিয়ে ঘুরতে বেরিয়েছিল, ঠিক ততটা নিস্তেজ হয়ে ফিরেছে। মনে হচ্ছে কখন আবার একটু ঘুমোবে। রুম অব্দি আসারও আর তর্স হচ্ছে না। ঘরে ঢুকে নিধি সোজা বিছানায় ধপ করে শুয়ে পড়লো। অমনি গহন মৃদু চেঁচিয়ে উঠে বলল, আরে আরে কি করছো? নষ্ট হয়ে গেল তো সব। নিধি ধর পরে উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? কি নষ্ট হয়ে গেল? কথাটা বলে নিধি নিজে আশেপাশে তাকালো। অমনি চোখ মুখে এক অদ্ভুত বিস্মিত ভাব ফুটে উঠল। ওদের ঘর আবার এত সুন্দর করে সাজালো কে? কখনই বা সাজালো? বেরোনোর সময়ও তো এমন ছিল না ঘরটা। পুরো ঘর ফুল বেলুন দিয়ে সুন্দর করে সাজানো। মেঝেতে ছড়ে ছিটে আছে গোলাপের পাপড়ি আর লাল হার্ট শেপের বেলুন, যেগুলো নিধি এতক্ষণে খেয়াল করলো। সাজানো ঘরের দিকে তাকিয়ে নিধি বিস্মিত গলায় বলল, এসব কে সাজিয়েছে? কখন সাজিয়েছে? কেনই বা সাজিয়েছে? গহন এগিয়ে এসে পিছন থেকে দুহাতে নিধির কোমর জড়িয়ে ধরে ওর কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে বলল, আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো আজ। গোটা একটা বছর আমার মতন অদ্ভুত একটা মানুষের সাথে কাটিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এমন আরো হাজারো বর্ষ পূরণ হোক তোমার আমার একসঙ্গে পথ চলার। নিধি ফের বিস্মিত গলায় বলল, আজ আমাদের বিবাহ বার্ষিকী, আর আমার মনে নেই? মানে সত্যি, আপনার মায়ের সাথে ঝগড়া করতে করতেই আমার 1 বছর কেটে গেল। নিধির কথা শুনে গহন ফিক করে হেসে ফেলল। আলতো করে নিধির গালে একটা চুমু দিয়ে বলল, শুধু তো ঝগড়া করে কাটাওনি, আমাকে ভালোবেসেছ, আমার যত্ন করেছ, আগলে রেখেছ, আমাকে একটা নতুন জীবন উপহার দিয়েছ।
1 বছর শুনতে হয়তো অনেক কম সময় মনে হচ্ছে নিধি, তবে তুমি হয়তো জানো না যে এই একটা বছরে আমরা বিগত 25 বছরের সকল আফসোস দূর করে দিয়েছো তুমি। সর্বোপরি তুমি আমাকে বেঁচে থাকার একটা কারণ দিয়েছো, আর সেই কারণটা হলে তুমি। নিধি যেন এখনো বিশ্বাস হচ্ছে না যে ওরা একসঙ্গে একটা বছর কাটিয়ে দিল। এ তো সেদিনই ওদের বিয়ে হলো, তারপর শুরু হলো সাংসারিক ঝামেলা, দুজনের মনোমালিন্য, দূরত্ব। তারপর ধীরে ধীরে যখন দুজন দুজনকে বুঝতে শিখলো, তারপর থেকে এক ভিন্ন গল্পের যাত্রা শুরু হলো। একটু একটু করে দুজনের কাছে আসা, একে অপরকে ভালো লাগতে শুরু করা, একে অপরের পাশে দাঁড়ানো, অবশেষে একে অপরকে ভালোবাসা। মাত্র 1 বছর এত কিছু ঘটে গেছে, সেসব ভাবতে নিধি অবাক হচ্ছে। এদিকে অনেকক্ষণ যাবৎ নিধি চুপ করে থাকাটা গহনের যেন ঠিক হজম হলো না। আকবরে জিজ্ঞেস করলো, কিছু বলছো না যে? তোমার ভালো লাগেনি এসব? ধ্যান ভাগলো নিধি তড়িগড়ি করে বলে উঠলো, না না, পছন্দ হয়েছে তো। গহনের ব্যাপারটা ভালো লাগলো না। ভালো লাগলে তো নিধির এতটা নির্লিপ্ত থাকার কথা ছিল না। নিধিকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করাতেই গহন খেয়াল করলো নিজের চোখ দুটো ছলছল করছে। অমনি গহনের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। গহন তো মেয়েটাকে হাসাতে চেয়েছিল, তাহলে কাঁদছে কেন? করকে নিজের অজান্তে কোনো ভুল করে বসলো তাহলে? ব্যতিব্যস্ত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে নিধি, কাঁদছো কেন? আমি কি আমার অজান্তে কোনোভাবে তোমায় কষ্ট দিয়ে ফেললাম? তোমার এইসব ভালো লাগেনি? আচ্ছা ঠিক আছে, আমায় বলো, কি করলে তোমার ভালো লাগবে, আমি তেমনটাই করব। দিদি শুধু হা করে তাকিয়ে থাকলো গহনের দিকে। যে মেয়েটা একসময় সামান্য সুখও পেত না, আজকে একজন তাকে মন মতো সবকিছু এনে দেওয়ার জন্য প্রস্তুত। অদ্ভুত তাই না? হেসে ফেললো নিধি। নিধিকে হাসতে দেখে গহন ব্যাপারটা খেলো। আসলে কি করবে বা বলবে বুঝতে পারছে না। নিধি গহনের গালা আলতো করে নিজের হাত রাখলো। না চাইতেও মেয়েটা কেঁদে ফেললো, আবার ঠোঁটে হাসিও লেপ্টে আছে। গহন কিছু জিজ্ঞেস করার আগেই নিধি নিজ থেকে বলে উঠলো, খুব পছন্দ হয়েছে, কিন্তু জানেন আমি ভীষণ অবাক হয়েছি। আমি প্রতিনিয়ত অবাক হই। আমি অবাক হই আমার সৌভাগ্যের কথা ভেবে। ভাবুন তো, যে বিয়েটা আমি অমতে করেছিলাম, যে সম্পর্কটাকে আমি নিজের জীবনে সব থেকে বড় বাধা মনে করতাম, যে মানুষটাকে পছন্দ অপছন্দ ছিল, আমার আজ সেসবই আমার সুখের কারণ। আমি তো চেয়েও কখনো প্রয়োজনীয় জিনিসগুলো পাইনি আমার বাবার অসুস্থতার পর থেকে। সেখানে আপনার কাছে তো কিছু চাইতেও হয় না। আমার মতো সাধারণ একটা মেয়েকে তো আপনি একটা স্বপ্নে জীবন উপহার দিয়েছেন গহন। গল্পের রাজকুমাররা নাকি বাস্তবে আসে না, কিন্তু আপনি তো আমার জীবনে এসেছেন। আমি রাজকুমারী নই গহন, তবে আমার স্বপ্নের রাজকুমারকে পেয়ে গেছি, যে আমার সব স্বপ্ন শখ পূরণ করে দেয়। এতক্ষণে গহন শান্তি পেল। যাক, নিধি তবে কষ্টে কাঁদছে না, ও আনন্দে কাঁদছে। কিন্তু গহন যে তাও নিধির চোখে পানি দেখতে ইচ্ছুক নয়। সচেতন নিধির চোখের পানি মুখে দিয়ে বলল, সারা জীবন এভাবেই তোমার সব শখ পূরণ করবো আমি। তুমি আমাকে যা দিয়েছো তার বিপরীতে গোটা পৃথিবী তোমার পায়ের কাছে এনে দিল কম হয়ে যাবে। প্রদুত্তরে নিধি শুধু হালকা হাসলো। গহন আলতো এসে বলল, আচ্ছা অনেক কান্নাকাটি হয়েছে, এদিকে এসো, এখনো তো উপহারটা দেওয়া হলো না তোমায়। কথাটা বলে গহন নিধিকে বিছানার উপর বসালো। নিজে গিয়ে ব্যাগ থেকে একটা বক্স বের করে এনে হাঁটু গেড়ে নিধির পায়ের কাছে বসে পড়লো। দিদির এক পা নিজের হাঁটুর উপর তুলে নিয়ে সযত্নে একটা নূপুর পরিয়ে দিল। আলতো করে সেখানে নিজের ঠোঁটও ছোঁয়ালো। তারপর দ্বিতীয় পায়ে নূপুর পরিয়ে দিয়ে সেখানে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, আমাদের বাড়িতে যখন তুমি ছোটাছুটি করে কাজ করবে, তখন তোমার পায়ে নূপুরের শব্দে আমি বুঝতে পারবো যে তুমি আমার কাছেই আছো। সবসময় তোমায় আমি নিজের কাছাকাছি অনুভব করতে চাই, সেজন্য এই উপহার দিলাম। পছন্দ হয়েছে? যদি কোনো রকম কোনো সময় ব্যয় না করে বলো, খুব পছন্দ হয়েছে, তবে আপনাকে আমার কাছে দেওয়া উচিত ছিল। তোমার থেকে বড় কোনো উপহার আমার জন্য হতে পারে না নিধি। তুমি, তোমার ভালোবাসাই আমার জন্য সব থেকে বড় উপহার। যদি একটু ভাবনা চিন্তা করে বলো, তা অবশ্য ঠিক বলেছেন, তবে আমিও উপহার দেবো আপনাকে। খুব বড় কিছু উপহার দেব। আমাকে পেয়ে যতটা খুশি হয়েছে, সেই উপহার পেয়েও ততটাই খুশি হবেন। তবে এখনই দিতে পারছি না, আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারবেন তো? গর মাথা নাড়ে সায় জানিয়ে বলল, পারবো। তুমি বললে সারা জীবন অপেক্ষা করতে প্রস্তুত আমি। পার্কে বেঞ্চের উপর বসে আছে যারা, চেহারার ভাবভঙ্গি তার বেশ অদ্ভুত। রেগে আছে নাকি মনমরা হয়ে বসে আছে, নাকি কোনো কিছু ভাবছে, সেটা তার মুখভঙ্গি দেখে বোঝার কোনো উপায় নেই। সে নিজে জানে না এখন তার মন মেজাজ এর অবস্থা ঠিক কেমন। আশেপাশে অনেক মানুষজনের উপস্থিতি দেখা যাচ্ছে। কেউ বন্ধু বান্ধবদের সাথে এসেছে, তো কেউ আবার প্রেমিক প্রেমিকার সাথে এসেছে, আবার অনেকে নিজেদের পরিবারের লোকজনদের সাথে ঘুরতে এসেছে। সবাই হাসি ঠাট্টায় মেতে আছে, গল্পগুজব করছে। হঠাৎ করে এমন পরিবেশের মাঝে যারা নিজেকে কেমন যেন বেমানান লাগলো, অস্বস্তি হতে শুরু করলো। মনে হলো সবাই অদ্ভুত নজরে ওকে দেখছে। যারা ভাবলো ওর আর এখানে বসে থাকা বোধহয় উচিত হবে না, ব্যাগটা কাঁধে নিয়ে উঠতে যাবে, অমনি পাশে ধপ করে একজন পুরুষ এসে বসলো। বেঞ্চে বসার সাথে সাথে সে নিজের পিঠটা এলিয়ে দিল। জোরে জোরে শ্বাস ফেলছে। ঘেমে গেছে লোকটা, দেখি বোঝা যাচ্ছে যে হাঁপিয়ে গেছে। অবাক করা বিষয় হলো এই সময় এখানে আবিদকে যারা সত্যি আশা করেনি।
কেননা আধ ঘন্টা আগেই তো যারা আবেদের নাম্বারে কল করেছিল। কলটা অবশ্য আবেদ রিসিভ করেনি, করেছিল আবেদের সেক্রেটারি। তখনই জানতে পেরেছিল আবেদ নাকি খুব গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে আছে। আজ পরপর নাকি 2-3টে মিটিং আছে। তখনই যারা বুঝতে পেরেছিল আবেদ আজ আসতে পারবে না। তবে সেই ব্যস্ত ছেলেটা হঠাৎ করে এখানে কি করে চলে এলো সেটা যারা বুঝতে পারছে না। বিস্মিত গলায় বলল, আপনি এখানে কি করছেন? আপনার তো মিটিং ছিল। আবে যারা দিকে ঘুরে বসে খানিকটা রাগী গলায় বলল, আমার সেক্রেটারিকে আপনি নিজে পরিচয় দেননি কেন? একটু থতমত খেলো যারা। এর মধ্যে দৃষ্টি ফেলে বলল, কি পরিচয় দিতাম? আমার বউ কিংবা প্রেমিকা বলে পরিচয় দিতে বলছি না। আপনার তো একটা নির্দিষ্ট নাম আছে, ওকে সেই নামটা যদি বলতেন তাহলে তখনই ফোনটা আমাকে দিত। আমি মিটিংয়ে যাওয়ার আগে ওকে বলেই গিয়েছিলাম যে যদি আপনার নাম্বার থেকে কল আসে তাহলে যেন অবশ্যই সঙ্গে সঙ্গে আমায় ফোনটা দেয়। আর আজকে এটা কোন নতুন নাম্বার থেকে কল করেছেন, অপরিচিত নাম্বার থেকে কল এসেছে, সেজন্যই তো ছেলেটা আরো চিনতে পারেনি। আপনি তো ব্যস্ত ছিলেন, তাছাড়া আমার পরিচয় দেওয়ারই বা কি আছে? সবকিছুর আগে কাজ, নিজের কেরিয়ার। আপনি যারার কথা তীব্র আপত্তি জানে বলো, মোটেই না। বাকিদের কাছে সবার আগে কি জানি না, তবে আমার কাছে আমার কাজ কেরিয়ার আগেও আপনি। আরেক দফা থতমত খেলো যারা, আবার নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল। আবেদের বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কেন যেন আবেদের এই কথাগুলো শুনে যারা একটু হাসতে পারে না, একটু খুশি হতে পারে না, কে জানে। কেন যে সবসময় যারাকে অসুস্থ ঘিরে ধরে বুঝে উঠতে পারে না আবিদ। কল করেছিলেন কেন আমায়? এমনিতেই। আবিদ কপাল কুঁচকে বলল, সত্যি এমনিতেই? তাকে কোনো কিছু বলার ছিল, মনের কথা বলতেন? যারা আলতো এসে বলল, মনে এমন কোনো কথা নেই যা এত আনুষ্ঠানিকতার মাধ্যমে আপনাকে বলতে হবে। আবার আবেদের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিজ থেকে আর একটা কথাও বলল না। চারপাশে এত চেঁচামেচির মাঝে কেবলমাত্র ওদের দুজনের মাঝে নীরবতা বিরাজমান। দুদিক থেকে দুজনই কিছু না কিছু বলতে যাচ্ছে, চাইছে একটু বাক্যের আদান প্রদান ঘটুক। তবে কেউই কেন জানে কিছু বলতে পারছে না। অন্তর্মুখী স্বভাবে যারার পক্ষে তো ব্যাপারটা ভীষণই কঠিন, তবে বহির্মুখী স্বভাবে আবিদের পক্ষে কেন যেন আজকাল ব্যাপারটা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবে অবাক করার বিষয় হলো আজ যারার আগে কথা বলে উঠলো। যখন দেশে আসে ভেবেছিলাম 1 মাসের বেশি হয়তো থাকা হবে না। কয়েক মাস আগে ভেবেছিলাম আর বেশি দিন থাকবো না। তবে সেসব ভাবতে ভাবতে প্রায় 1 বছর হতে চলো দেশে আসার। শুরুর দিকে দেশটা একদম ভালো লাগতো না জানেন। এখানকার মানুষজন ভালো লাগতো না, এখানকার নিয়ম কানুন ভালো লাগতো না। এত যানজট, কোলাহল, অপরিচ্ছন্ন রাস্তাঘাট, মানুষজনের নোংরা মন মানসিকতা, সবকিছু আমার মনটাকে একেবারে বিষিয়ে তুলেছিল। এখন কি তবে যার প্রস্তুতি নিচ্ছেন? খুব ধীরে শোনালো আবিদের কণ্ঠটা। যারা একবার ঘাড় কাত করে তীক্ষ্ণ দৃষ্টি পরখ করে নিল ছেলেটাকে, তারপরে নিজেকে স্বাভাবিক করে বলল, বিদেশে একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, হয়ে গেছে জবটা, নেক্সট মান্থ জয়েনিং। যে জবটা আমি করতে চাইতাম সেটাই পেয়েছি, বলতে পারেন আমার ড্রিম জব। স্যালারি অনেক, একটা ড্রিম লাইফ লিড করতে পারবো, মানে যেমনটা আমি সব সময় চেয়েছি, ইন্ডিপেন্ডেন্ট লাইফ। আবিদ হাসলো, তবে খুব কষ্টে হাসলো। বিদেশে যারা দেখে তাকে বলল, কংগ্রাচুলেশন, আপনি সত্যি এগুলো ডিজার্ভ করেন। তাই দেশটাকে ফেলে, দেশের নোংরা রাস্তাঘাট, নোংরা মানুষগুলোকে ফেলে, আমাকে ফেলে কবে বিদেশে পাড়ি জমাচ্ছেন? যারা খানিকটা অবাক হলো আবিদের কথা শুনে। আবিদের কিছু যায় আসে না ও চলে গেলে, একবার আটকানোর চেষ্টা করবে না। বিস্মিত গলায় বলল, আপনি কিছু বলবেন না? আমাকে আটকানোর চেষ্টা করবেন না? না। আপনার থেকে 1 মাস সময় চেয়েছিলাম, আপনি আমাকে তার থেকে অনেক বেশি সময় দিয়েছেন। আমি সব রকম ভাবে আপনাকে আমার ভালোবাসা বোঝানোর চেষ্টা করেছি। আমি সত্যি জানি না আরো কিভাবে একটা মানুষকে নিজের ভালোবাসার কথা জানাতে হয়। এত চেষ্টা করো যদি আপনি না বুঝেন আমার ভালোবাসা, তাহলে আমি বলবো সেটা আমারই ব্যর্থতা। হয়তো আমার ভালোবাসায় তেমন জোর ছিল না যা আপনার হৃদয়কে গলাতে পারে। হয়তো আমার ভালোবাসায় সেই ব্যাপারটাই কখনো ছিল না যা আপনাকে শুধুমাত্র আমার টানে এই দেশে ফেলে রাখবে। হয়তো আপনার নিঃস্বার্থ ভালোবাসা পাবার সৌভাগ্য আমার নেই। আমি চলে গেলে আপনার খারাপ লাগবে না, আপনার মনে পড়বে না আমার কথা? আপনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বলল, মন, সে তো আপনি সঙ্গে করে নিয়ে যাবে, সে তো আপনার সঙ্গেই থাকবে, তবে তার আবার আপনার কথা মনে পড়বে কি করে? খারাপ লাগার কথা যদি বলেন সে তো খারাপ লাগবেই। সেসব আপনাকে বললো আপনি বুঝবেন না যারা। ভালো তো আমি আপনাকে বাসি, আপনি তার বাসেন না। ছেড়ে যাওয়ার কষ্টটা তাই আমি বুঝবো, আপনি বুঝবেন না। আমি আপনাকে ভালোবেসেছি, যদি আপনাকে পাই তবু আপনাকে ভালোবাসি, যদি না পাই তবু আপনাকে ভালোবেসে যাব। আমার থেকে দূরে গিয়ে যদি আপনি ভালো থাকতে পারেন তবে তাই থাকুন। যারা হা করে আবেদের মুখের দিকে তাকে ওর কথাগুলো শুনলো। একটু বিরতি নিয়ে আবেদ নিজে আবার বলল, তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো সময় আমার জীবনে আসার জন্য আপনার আমন্ত্রণ রইল। আমি অপেক্ষায় থাকবো আপনার কাছ থেকে। যে ভালোবাসা তৈরি হলো না, হয়তো দূরে গেলে সেটা তৈরি হবে। যদি কখনো এমনটা হয়, কোনো কিছু না ভেবে ছুটে চলে আসবেন আমার কাছে।
আমি বিনা প্রশ্নে সেদিন সানন্দে আপনাকে গ্রহণ করব। কোনো করুণা করে না, ভালোবাসার সম্মানের সাথে গ্রহণ করব আপনাকে। কথাগুলো বলে আবিদ উঠে চলে যেতে ধরলে যারা ওর হাত টেনে ধরলো। আমার পুরো কথাটা শুনে যান। অনেক বছর পর একটা ভালো বন্ধু পেয়েছিলাম, আপনার সাথে সব কথা বলতে পারতাম। শুনবেন না আমার কথাগুলো? অনিচ্ছা সত্ত্বেও আবিদকে থামতে হলো। নিজেকে স্বাভাবিক করে আবারও বসে পড়লো। বলুন। কোনো অদ্ভুত জগতে ডুবে গেল যারা। এক অদ্ভুত ভাবুক ভঙ্গি ফুটে উঠলো তার চেহারায়। যা যা চেয়েছিলাম সব পেয়ে গেলাম আমি। বিদেশে আমার একটা স্যাটেল লাইফ দেখতে পাচ্ছি। আমি যদি চলে যাই ওখানে আমার কাছে সব থাকবে, সব, শুধুমাত্র একজন ভালো বন্ধু ব্যতীত। যারা শেষে বাক্যটা শুনে আবিদ চমকে উঠলো, তবে কিছু বলতে পারলো না। একটু বিরতি নিয়ে যারা নিজে আবার বলল, জানেন, নিজের ইচ্ছে মতো সবকিছু পাওয়ার পরও কেন জানি সুখী হতে পারছি না। ভেতর থেকে একটা আনন্দ, তৃপ্তি আসছে না। আমি ভেবেছিলাম চলে যাব, গতকাল রাতে গোছগাছা শুরু করেছিলাম। ব্যাগ গোছানোর সময় মনে হচ্ছিল বোধহয় খুব দামি কিছু ফেলে রেখে যাচ্ছে এদেশে। অনেক খুঁজলাম কি ফেলে রেখে যাচ্ছি। প্রথমে মনে হয়েছিল বোধহয় গহনকে, কিন্তু পরে বুঝলাম না, গহন সে দামি জিনিসটা না। তারপর আরো খুঁজলাম। পরে মনে হলো যার সাথে গত কয়েক মাস হলো চলাফেরা করছি, মিশছি, যাকে নতুন করে চিনছি, তাকে ফেলে রেখে যাওয়ার সাহস হচ্ছে না। আমার আপনাকে ফেলে রেখে যাওয়ার সাহস হচ্ছে না আবিদ। আরেক দফা চমকে উঠল আবিদ। যারার বলা কথাগুলো যেন ঠিক বিশ্বাস হচ্ছে না। কম্পিত গলায় বলল, কি বললেন? আমাকে ফেলে রেখে যাওয়া সাহস হচ্ছে না? যারা আলতো এসে বলল, হ্যাঁ। হঠাৎ করেই মনে হলো যদি আপনাকে ছেড়ে চলে যাই তাহলে নিজেকে ঠকানো হবে। বরাবর যে জীবন আমি চেয়েছি সেই জীবন এখন আর আমাকে টানছে না। আমার এখন মনে হচ্ছে নিজেকে একটা সংসারে বাঁধা দরকার। আমার এখন মনে হচ্ছে সর্বক্ষণ আমার পাশে থাকার জন্য একটা মানুষ দরকার। আমার এখন মনে হচ্ছে আমার জীবনে এমন একজনকে দরকার, যে প্রয়োজনে যেমন আমায় হাসাতে পারবে, ঠিক তেমনি আমার চোখের জল সযত্নে মুছে দিতে পারে, যে আমায় আগলে রাখতে পারে। সুখ আমারও প্রাপ্য, সংসার করার ইচ্ছা আমারও আছে। যাকে আমি চেয়েছি তাকে পাইনি তো কি হয়েছে? ভাবলাম যে আমাকে চাইছে তাকে একটা সুযোগ দিই। এবারে না হয় তাকে আমিও ভালোবাসার চেষ্টা করি। মানে কি বলতে চাইছেন আমি আসলে বুঝতে পারছি না। একটু ভালোভাবে বলবেন আমায়? আমি আসলে সত্যি বুঝতে পারছি না আপনার কথার মানে। আমি আর বিদেশ যেতে চাই না আবিদ। আমি আপনার সাথে একটা ঘর বাঁধতে চাই। এই অপ্রিয় দেশে, অপ্রিয় পরিবেশে হুট করে আমার প্রিয় হয়ে উঠা আপনার সঙ্গে আমি একটা ঘর বাঁধতে চাই। জীবনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত। এবার আমার বিশ্রামের জন্য নিজের একটা ঘর প্রয়োজন, নিজের একটা মানুষ প্রয়োজন। আমি আপনার সঙ্গে থাকতে চাই আবিদ। প্রথম সেমিস্টারে আজ শেষ পরীক্ষা ছিল নিধির। আজ সকাল থেকে শরীরটা প্রচন্ড খারাপ ছিল। অসুস্থ শরীর নিয়ে সবগুলো পরীক্ষা দিয়েছে, তবে আজ যেন অত্যাধিক মাত্রায় শরীর খারাপ হয়ে গেছে। পরীক্ষা দিয়ে বেরিয়ে আর একা একা বাড়ি ফেরার সাহস হলো না। মাথাটা ঘুরছে, যদি আবার কোনো বিপদ হয় এখন তো সাবধানে থাকতে হবে। তার মধ্যে এই ব্যাপারে এখনো গহরকে কিছু জানানো হয়নি। সেজন্য নিধির আর একা এতটা পথ যাওয়ার সাহস হলো না। শেষে গহনকে কল করে আসতে বলেছে। নিধির শরীর খারাপের কথা শুনে গহন নিজের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ রেখে ছুটে চলে এসেছে ওকে নিতে। একা একা হাঁটতো মেয়েটা কষ্ট হচ্ছে। হাঁটছে একদিকে, যাচ্ছে আরেকদিকে, এমন অবস্থা। যেদিকে সিটে বসে গহন ড্রাইভিং সিটে বসে পড়লো। মেয়েটা সিটের সাথে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে বসে আছে। গাড়ি চলছে। গহন কিছু জিজ্ঞেসও করছে না আপাতত। একটিবার নিধি নিজেই গহনের দিকে তাকিয়ে বলল, প্রতিদিন তো আগে জিজ্ঞেস করেন পরীক্ষা কেমন হয়েছে, আর জিজ্ঞেস করলেন না যে? যা হওয়ার হয়েছে, এই নিয়ে আমি ভাবার প্রয়োজন মনে করছি না। পরীক্ষা চাইলে আরো হাজারবার দেওয়া যাবে, কিন্তু নিজের শরীরটা আগে। ফেল করলে আমার কিছু যায় আসে না। আরে আপনার বউ এত খারাপ নাকি পড়াশোনায়? ফেল কেন করবো আমি? দেখবেন টপার হব, টপার। তুমি এটা খুব ভালো করে জানো যে তুমি ফেল করলো, এই নিয়ে আমি তোমায় কিছু বলবো না, কিন্তু নিজের শরীরটা আগে। নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে তোমায়। নিধি কণ্ঠে খানিকটা বিরক্তি প্রকাশ করে বলল, কিছু হয়নি আমার, ঠিক আছে, শুধু একটু শরীরটা খারাপ, এই আর কি। শরীর যখন এতই খারাপ তাহলে পরীক্ষা দিতে যাওয়ার কি প্রয়োজন ছিল? আর নিজের শরীরের যত্ন নাও না কেন তুমি? সারাদিন শুধু আমার শরীরের পেছনে লেগে থাকলে হবে? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে ভেবেছো একবার? গণ বেশ রাগী গলায় কথাগুলো বলো। নিধিও পাল্টা খেক করে উঠে বলো, আমি কি করেছি? সব দোষ তো আপনার। আপনার জন্যই তো অসুস্থ হয়ে গেছি আমি। ব্রুকুসকালো গহন নিজের অপরাধ খুঁজে না পেয়ে পশ্চাৎ গলা জিজ্ঞেস করলো, আমি কি করেছি? যা করা সে তো আপনিই করেছেন। আর আপনার বউ নিজেই তো এখনো একটা বাচ্চা। আবার আমার ভেতরে আরেকটা বাচ্চা চলে এসেছে শুধুমাত্র আপনার জন্য। এখন কাকে ছেড়ে কাকে সামলাবো আমি? গহন ড্রাইভ করছিল। নিধির এমন কথা শুনে মাঝ রাস্তায় হঠাৎ করে ব্রেক কষল। ভাগ্যিস নিধি সিট বেল্ট পরা ছিল, নয়তো আঘাত পেত। আরে পাগল হলেন নাকি? এভাবে হঠাৎ করে কেউ ব্রেক কষে, তা আবার মাঝ রাস্তায়? গহনের ধ্যান ভাঙলো পিছন থেকে আসা গাড়ির হর্নের শব্দে। বুঝতে পারলে এইভাবে হঠাৎ করে মাঝ রাস্তায় গাড়িটা থামানো ঠিক হয়নি। তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দিয়ে কিছুদূর এগিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় গাড়িটা দাঁড় করালো।
তারপর নিধির দিকে ঘুরে বসে বলল, একটু আগে কি বললে তুমি, আবার বলো। আমি ঠিক বুঝতে পারিনি। নিধি গা ছাড়া ভঙ্গিতে বলল, দ্বিতীয়বার আর বলতে পারবো না। কর নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল অন্যদিকে, তাড়াহুড়ো করে গাড়ির কাজ নামালো। এক অদ্ভুত অনুভূতি হচ্ছে গহনের ভিতরে, একটা চাপা উত্তেজনা কাজ করছে। একবার মনে হয় যে গহন ঠিক বুঝেছে, পরক্ষণে আবার মনে হচ্ছে ভুল বুঝেছে। বারবার এত খুশির খবর গহনের জীবনে আসতে পারে নাকি? এত সুখ গহনের কপালে লেখা থাকতে পারে নাকি? কথাগুলো মনে হতে আতঙ্কিত ভাব ফুটে উঠলো গহনের চোখে মুখে। আবার নিধির দিকে ঘুরে তাকিয়ে বলল, আমি কিছু বুঝতে পারছি না নিধি। আমি ঠিক বুঝেছি কিনা জানি না। আমি যেটা বুঝেছি সেটা যদি ঠিক হয় তাহলে তাহলে আমি কি বলবো জানি না। এত আনন্দ আমার ভাগ্যে ছিল, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমি কিভাবে বুঝাই তোমাকে যে আমি আসলে বুঝতে পারছি না কি বলবো। নিধি নিজেই নিজের কপাল চাপড়ালো। বুঝলো এই ছেলেটাকে দিয়ে কিচ্ছু হবে না। এত সহজ একটা কথা আন্দাজ করতে পারছে না, ভয় করছে। আসলে গহনের অতীত এতটাই ভয়াবহ কেটেছে যে নিজের সুখের কথা ছেলেটা কল্পনা করতে পারে না। যদি গহনের দিকে একটু ঝুঁকে গিয়ে গহনের একটা হাত নিয়ে নিজের পেটের উপরে রেখে বলল, এই যে দেখুন, এখানে একজন আছে, আপনার আর আমার একটা অংশ। আমাদের নিজের মানুষের খুব অভাব, তাই না গহন? আমরা কেন যেন বারবার জোর করে সবাইকে আপন বানাতে চাই। তবে আমার ভিতরে এখন যে ধীরে ধীরে বেড়ে উঠবে, তাকে জোর করে আমাদের আপন বানানোর কোনো প্রয়োজন হবে না। সে সত্যি আমাদের আপন, সে আমাদের ভীষণ আপন, আপনার আর আমার অংশ। গণ কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল নিধির মুখের দিকে, তারপর ধীরে ধীরে নিজের হাতটা সরিয়ে নিল। নিধি খেয়াল করলো যে গণ যখন নিজের হাতটা সরিয়ে নিল তখন সেই হাতটা কাঁপছিল। কম্পিত গলা জিজ্ঞেস করলো নিধিকে, তুমি তুমি সত্যি বললে নিধি? এমন বিষয় নিয়ে কেউ মিথ্যে বলে নাকি পাগল? গণ এবার আর কোনো উত্তর দিল না। কিছুক্ষণ ফেলফেল করে তাকিয়ে রইল নিধির দিকে। তারপর হঠাৎ করে আবার নিজের দৃষ্টি ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। হঠাৎ করে গহন নিজের সমস্ত শব্দ হারিয়ে ফেলল। নিজের আনন্দ প্রকাশ করতে গহন বরাবরই ব্যর্থ হয়, কিংবা হয়তো সে পারেই না কিভাবে নিজের আনন্দটা প্রকাশ করতে হয়। আজও তার ব্যতিক্রম হলো না। কত বড় আনন্দের একটা খবর জানালো নিধি গহনকে। গহন যে ঠিক কতটা খুশি এই সংবাদে সেটা হয়তো বলে বোঝাতে পারবে না। তবে কেন জানি নিজের স্বভাব ছেড়ে বেরিয়ে এসে নিজের আনন্দটা প্রকাশ করতে পারলো না। আনন্দে লাফালাফি করতে পারলো না, চেঁচামেচি করতে পারলো না। শুধু হঠাৎ করে আলতো একটু হাসলো, কিছুক্ষণ নীরব থেকে আবার দ্বিতীয় দফা হাসলো। তারপরে ঘুরে তাকালো নিধির দিকে। নিধি খেয়াল করলো গহনের চোখের কোণাটা জলে চিকচিক করছে। নিধি দেখতে পেল গহনের ঠোঁটে তৃপ্তির হাসি। গহন যে ঠিক কতটা খুশি সেসব নিধিকে বোঝানোর জন্য আর একটা শব্দ বলার প্রয়োজন নেই। নিধি তো বুঝে এই মানুষটাকে, এই মানুষটা না বলে কথাগুলো নিধি ঠিক বুঝে নেয়। এই যেমন এখনো বুঝতে পারলো, কষ্ট করে আর কিছু বলার চেষ্টা করতে হবে না। আপনার চোখ দেখে আমি বুঝতে পেরেছি আপনি কতটা খুশি। মনে আছে বলেছিলাম আপনাকে একটা উপহার দিব, এটাই সেই উপহার। আমি জানি এর থেকে বেশি খুশি আপনি আর কোনো উপহার পেলেই হতেন না। গহন তৃতীয় দফা আবারও একটু হাসলো। এবারে হাসির সঙ্গে সঙ্গে ওর গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। তা দেখে নিধির চোখ দুটো ছলছল করে উঠল। গহন একটু ঝুঁকে গিয়ে আলতো করে নিধির কপালে একটা চুমু খেয়ে বলল, তোমায় ধন্যবাদ দেব না, আমার যে উপহারটা দিয়েছো এজন্য ধন্যবাদ অনেক ছোট একটা শব্দ। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের কারোর যত্নের কোনো অভাব হবে না, তোমাদের কারোর ভালোবাসার কোনো কমতি হবে না। সে সাথে আমাদের দুজনে দুজনকে কথা দিতে হবে নিধি, যেন আমাদের বাচ্চার কখনো মনে না হয় যে আমরা ওকে অবহেলা করছি। ওর যেন কখনো মনে না হয় ওর বাবা মায়ের ভালোবাসার কমতি রয়েছে। কখনো আমরা ওকে ছেড়ে যাব না, ওকে আমাদের সবটা দিয়ে আগলে রাখবো। জীবনে আমরা যে কষ্টগুলো অনুভব করেছি সেসব ওর ধারের কাছেও ঘেঁচতে দেব না। ওকে খুব যত্নে বড় করব। সব থেকে গুরুত্বপূর্ণ ওকে ওর মায়ের ভালোবাসার তুমি দিও নিধি। ওকে এতটা ভালোবাসো যেন কখনো মায়ের ভালোবাসার অভাবে কষ্ট পেতে না হয়, মন খারাপ করে বসে না থাকতে হয়। ওর জীবন যেন কখনো ওর বাবার অতীতের মতো না হয়। কথাগুলো বলতে গহনে গাল বেয়ে আরেক দফা জল গড়িয়ে পড়ল। এ পর্যায়ে নিধিও কেঁদে উঠে উপর নিজ মাথা নাড়িয়ে বলল, হবে না, খুব ভালোবাসবে ওকে আমি, চিন্তা করবেন না আপনি। আপনাকে যেভাবে ভালোবেসে আগলে রেখেছি ওকে তেমন ভাবেই রাখবো। আপনাদের কাউকে কখনো কোনো কষ্ট পেতে দেব না আমি, কখনোই ভালোবাসার অভাব বোধ করতে দেব না। সারা জীবন আমি আমার সবটা দিয়ে আপনাদের ভালোবেসে যাব। বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্প পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।